উইল স্টার্ট দিস সেশন অন ব্যাংকিং সেক্টরের এই মুহূর্তে যে ইস্যুগুলো আছে এটা নিয়ে আমরা টিবিএস থেকে যে প্রোগ্রামটা করছি ওয়েবিনার, এটার মধ্যে তিনটা ইস্যু আমাদের ব্যাংকিং এর সেক্টরের মুখে দাঁড়িয়ে আছে। একটা হলো স্টিমুলাস ইমপ্লিমেন্টেশন, একটা হচ্ছে লেন্ডিং রেট, আরেকটা হচ্ছে বাজেটের ব্যাংক বরোয়িং। এই তিনটা ইস্যু, আর হচ্ছে এই ব্যাংকগুলো যে তাকিয়ে আছে মনিটারি পলিসি গভর্নমেন্টের কি হবে। তো এইটাকে নিয়ে প্রোগ্রামটা মডারেট করার জন্য আমি জাহিদ ভাইকে রিকোয়েস্ট করছি। আমি এখানে আমাদের সাথে যারা আছেন সবাই ব্যাংকার, এখানে জাহিদ ভাই ইকোনমিস্ট, আর সেলিম হোসেন, জাহিদ, ফারুক মাইনুদ্দিন এবং রায়েল আহমেদ, তিনজনই ব্যাংকার। আর সাথে আছে আমাদের রিপোর্টার জেবুন্নেসা আলম। জাহিদ ভাই। ধন্যবাদ শাহরিয়ার, আপনাদের টিপিএস কেও ধন্যবাদ এই আয়োজনের জন্য। এবং আমাদের অতিথি যারা এসছেন সবাই তো ব্যাংকিং খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছেন অনেকদিন থেকে, খুব পরিচিত মুখ। তো শাহরিয়ার তিনটা স্পেসিফিক ইস্যুর কথা বলেছে। আমি একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের থেকে জানতে চাইবো তিনটা বিষয়ে, তিনটা ভাগে আমি ভাগ করতে চাই এই ডিসকাশন গুলোকে, এবং শাহরিয়ার যে ইস্যুস গুলো রেজ করেছে সেগুলো এর মধ্যে চলে আসবে। প্রথম কথা হলো আপনারা কেমন আছেন, ব্যাংকিং সেক্টর কেমন আছে। আর দ্বিতীয় যেটা শাহরিয়ার বলেছে যে এই করোনা পরিস্থিতির কারণে সব খাত যেমন একটা বড় প্রভাব পড়েছে, ব্যাংকিং খাতেও প্রভাব পড়েছে, তবে ব্যাংকিং খাতকে এই পরিস্থিতি মোকাবেলায় একটা বড় ধরনের ভূমিকার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেই দায়িত্বটা কতটা আপনাদের পালন করা সম্ভব এবং সেটা পালন করার জন্য যে পলিসি ফ্রেমওয়ার্কের দরকার ছিল সেটা আপনারা পাচ্ছেন কিনা। আর তৃতীয় যে বিষয় সেটা শাহরিয়ার বলেছে, সব শেষে আমরা আলোচনায় আসবো। আগামীতে মুদ্রানীতি আসতে যাচ্ছে এবং সেই মুদ্রানীতি থেকে আপনারা কি আশা করছেন, বা বাংলাদেশের জন্য মুদ্রানীতি বর্তমান প্রেক্ষাপটে কিরকম হওয়া উচিত, ব্যাংকিং সেক্টরের দৃষ্টিকোণ থেকে আপনাদের ভিউ পয়েন্ট আমরা জানতে চাইব। তো প্রথমে আপনারা কেমন আছেন সেটাই দিয়ে শুরু করি। আমার ইকোনমিস্ট হিসাবে আমার যেটা অবজারভেশন, যে ব্যাংকিং খাত, আমরা কিছুদিন আগেই বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টটা দেখেছি, এবং সেখানে 2019-এর ডেটার ভিত্তিতে একটা বিশ্লেষণ দেয়া হয়েছে, এবং মোটামুটি বলা হয়েছে যে ব্যাংকিং খাত কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা দেখা দিলেও সার্বিকভাবে ইট ইজ রেজিলিয়েন্ট, এবং ওটা একটা পজিটিভ পিকচার ওখানে দেয়া হয়েছে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা অফিসিয়াল ডকুমেন্ট, সেটা ইজ কোয়াইট এক্সপেক্টেড যে এটা যতটা পজিটিভ প্রেজেন্ট করা যায় সেটাই করা হবে। তবে আমাদের যেটা ইকোনমিক্স হিসাবে ধারণা ছিল যে ইভেন করোনার আগেও ফাইন্যান্সিয়াল সিস্টেম, বিশেষ করে ব্যাংকিং সিস্টেম ওয়াজ ভেরি মাচ স্ট্রেসড, বেশ চাপ ছিল, এবং সেটা দুদিক থেকেই, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড বলেন বা লাইবিলিটি সাইড, দুদিক থেকেই চাপ ছিল। আবার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টেও আপনাদের ইনকাম সাইড, এক্সপেন্ডিচার সাইড, দুদিকেই একটা প্রেশার আসছিল। করোনার পরে এটা তো আরো বেড়েছে। আমি আপনাদের কাছ থেকে ওই জন্য ফার্স্টে বর্তমানে আমরা কেমন আছি, ব্যাংকিং সেক্টর কেমন আছে, আপনাদের অ্যাসেট সাইডে আপনাদের লিকুইডিটি, কোয়ালিটি অফ অ্যাসেটস, লাইবিলিটি সাইডে আপনাদের ডিপোজিট গ্রোথ, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আপনাদের ইন্টারেস্ট ইনকাম, নন ইন্টারেস্ট ইনকামের কেমন প্রভাব পড়েছে, করোনা কালীন ব্যাংকিং ব্যবসা চালাতে গিয়ে তো আবার নতুন কিছু কস্ট যোগ হয়েছে, সেটা সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজেশন, মাস্কিং, ওয়ার্কিং ফ্রম হোম, এমপ্লয়ি প্রোডাক্টিভিটিতে আই এম শিওর এর একটা
ইম্প্যাক্ট করেছে এই বিভিন্ন দিক থেকে। আপনারা এটাকে আমরা তো দূরের থেকে পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণ করি, সংখ্যার মাধ্যমে দেখি, কিন্তু আপনারা তো বাস্তবটাই দেখেন। আমি ওই জন্যই এখন অ্যালফাবেটিক্যালি যাব। তো অ্যালফাবেটিক্যালি গেলে আমার কাছে ফারুক মঈনুদ্দিন সাহেবকে দিয়ে শুরু করতে হয়। ফারুক ভাই, আপনি যদি শুরু করেন। থ্যাংক ইউ এভরিবডি। সবাইকে আমাদের এই একটা প্ল্যাটফর্মে যে আমরা একত্রিত হয়েছে তার জন্য আমি বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ জানাই। ইস্যুটা হচ্ছে যে ব্যাংকিং খাত কেমন আছে, এই বিষয়টি আজকে একেবারে যে নতুন প্রশ্ন কিংবা এটার জন্য যে আমরা নতুন কিছু বলতে পারবো তা নয়। ব্যাংকিং খাত কিন্তু আসলে বেশ কয়েক বছর ভালো যাচ্ছিল না। এটা একেবারেই বারবারই একটা কথা বলা যে ব্যাংকিং খাত সবচেয়ে বড়, ব্যাংকিং খাতের সবচেয়ে বড় দুর্বলতাটা ছিল সবগুলো ব্যাংক হেভিলি বার্ডেন্ড উইথ এনপিএল। এনপিএলটা হচ্ছে ব্যাংকগুলোর জন্য সবচেয়ে বড় একটা বাধা এবং সবচেয়ে একটা মানে আনবিয়ারেবল একটা ভার ছিল ব্যাংকগুলোর উপরে। তার থেকে কিন্তু আমরা এখনো মুক্ত হইনি। তার সাথে মোস্ট রিসেন্ট জিনিসটা যেটা জড়িত হয়েছে সেটা হচ্ছে ৯/৬-এর যে একটি অভিঘাত, এই ৯/৬-এর অভিঘাত আমরা মোকাবেলা করতে শুরু করেছি, যেটা এপ্রিল মাস থেকে চালু হয়। আমরা সবগুলো ব্যাংকের কমপক্ষে ২ জন ব্যাংকের এমডি এখানে আছেন, তারা সবাই বলতে পারবেন যে এই মুহূর্তে আমরা 1 এপ্রিল থেকে আমরা ক্যাপটা বসিয়ে দিলাম এবং শুধু সেই প্রত্যেকটা বেশি কি ওই ফর দ্যাট মান্থ আমরা যদি কিউমুলেটিভ আগে থেকে না করি, ধরে না হিসাব না করি, তাহলে কিন্তু ফর দ্যাট মান্থ সবগুলো ব্যাংকে লসে ছিল। কারণ আমি 1 টাকা ইন্টারেস্ট নিতে পারবো না ফর হোল মান্থ, কিন্তু আমাকে সবাইকে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে। সুতরাং আমরা দেখলাম যে the magnitude of loss for the banks for not taking interest any interest from the borrowers, তাতে আমরা বুঝতে পারছি ম্যাগনিটিউড অফ লসটাকে। এনিওয়ে পরবর্তী সময়ে এটির একটা সমাধান দেওয়া হয়েছে যে তার একটি পোর্শন সরকার বিয়ার করবে, একটি পোর্শন বড়োয়াররা বিয়ার করবে। বড়োয়ারদের পোর্শনটাকে আবার এটাকে করে দেওয়া হয়েছে যে এটা আগামী মানে এই বছরও শুধু নয়, আগামী বছর ধরে তারা এটা বহন করতে থাকবেন। আমাদের আশঙ্কাটা হচ্ছে সেখানেই এই যে ৯/৬-এর কথা যেটা বলা হচ্ছিল, বিজ্ঞান ইকোনমিক্স, আমি মুক্ত বাজার অর্থনীতির কথাই যদি বলি, এইখানে যে জিনিসটা একেবারেই অ্যাবসার্ড একটা জিনিস ছিল, বাট উই হ্যাড টু সোয়ালো ইট ফর লটস অফ রিজনস। আমরা সবাই জানি কেন সোয়ালো করতে হচ্ছিল। যাই হোক, ৯/৬-এর ইস্যুটা কিন্তু গত বছর মানে 2019 সাল থেকে কিন্তু হয়ে আসছিল। তখন কিন্তু কোভিড এর কোনো ধরনের পূর্বাভাস ছিল না। যখন একটা হ্যাভিং নো পূর্বাভাস অফ কোভিড, যখন ৯-এর পাশে ইন্টারেস্ট দিলে ব্যবসায়ীরা লস করবেন বলছেন, হোয়াট উইল হ্যাপেন আফটার মানে পোস্ট কোভিড সিচুয়েশন, তখন ব্যবসায়ীরা কি বলবেন যে 9 ইজ নট সাফিসিয়েন্ট, আমরা 9ও দিতে পারবো না। আমরা 9 বলছিলাম যে তখন কোভিড এর কিছু ছিল না, এখন কোভিডে আমরা ভয়াবহভাবে আক্রান্ত, সুতরাং 9 ইজ টু মাচ ফর আস। দেন হোয়াট উইল হ্যাপেন? আমরা কিন্তু এটা এখনো ভাবছি না, কিন্তু এটা ভাবা দরকার বলে আমি মনে করি। এটা হচ্ছে একটা জিনিস। তারপরে এসছে এই ৯/৬-এর ধাক্কা সামলাতে না সামলাতে এসে পড়ছে কোভিড। এটির সাথে আমরা, আপনি যেটা ঠিকই বলেছেন, আমরা বেশ কিছু বাড়তি খরচ বা এক্সপেন্ডিচার বাড়ছে। যেমন আমরা সবাই যখন ছুটি কাটাচ্ছে আমাদের ব্যাংকারদের তখন ডিউটি করতে হচ্ছে, আমি তাদের জন্য বিশেষ প্রণোদনের ব্যবস্থা করতে হয়েছে সেন্ট্রাল ব্যাংক, এবং আমাদের সাইজের এক একটি ব্যাংকের প্রায় 5 কোটি টাকা প্লাস বাড়তি খরচ গেছে। মানে অলমোস্ট লাইক এ বোনাস যেটা যায় সেটা 5 কোটি টাকা ফর এভরি মান্থ, 5+। আমার ব্যাংকের কথা আমি বলছি, আমার সাইজের ব্যাংক। আর আরো বেশিও যাওয়ার কথা কোনো কোনো ব্যাংকে যাদের স্যালারি বেশি। তো সুতরাং এখন সমস্যা যেটা হচ্ছে এই যে সামনে কি আসবে সেটা আপনি একজন অর্থনীতিবিদ হয়েও, আমরা একজন ব্যাংকার হয়েও কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারছি না হোয়াট উইল হ্যাপেন আফটার ডিসেম্বর 2020। আমরা কিন্তু খুবই অনিশ্চিত জায়গায় যাচ্ছি। আমাদের যে অতীতে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম তার সাথে কোভিডের যে একটা বিধ্বংসী একটা এফেক্ট আসবে, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না হোয়াট উইল বি এক্সটেন্ট অফ দ্যাট এফেক্ট, হোয়াট উইল বি এক্সটেন্ট অফ দ্যাট মানে হিউজ থিং, যেটা আমরা সবাই বলে আসছি যে আপনার সেই 30-এর মহামন্দার চেয়ে বড় হতে পারে তার ধাক্কা। কারণ 30-এর মহামন্দাটা একটি মাত্র সাইড ছিল, কিন্তু এটা যেভাবে প্রতিটা সেক্টরকে এফেক্ট করছে, সেখান থেকে কিন্তু 30-এর মহামন্দা যেতে কঠিন হবে এটাকে উদ্ধার করা। সো ইট উইল নট বি ইজিয়ার ফর এ কেনিশিয়ান ওয়ে অফ সলিউশন।
এটুকু হচ্ছে আমার আপাতত বক্তব্য, জাহিদ ভাই, এন্ড ফর এভরিবডি। আমি একদিকে দেখেছি যে নক টেন্ডেন্সিটা বেড়েছে, তো কাজে লিকুইডিটির কোনো সমস্যা কি হচ্ছে? মানে যে বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট বাদ দিয়ে এমনি সাধারণভাবে বিকজ অফ দি চেঞ্জ ইন বিহেভিয়ার অফ কাস্টমার্স আপনাদের কি রকম পরিবর্তন দেখতে পাচ্ছেন ব্যালেন্স শিট এবং প্রফিট লসের উপর? ধন্যবাদ জাহিদ ভাই। আমি জাস্ট ফারুক ভাইয়ের কথার সূত্র ধরে আসি, এবং আপনার প্রথম যে প্রশ্নটা ছিল আমাদের সব যে ব্যাংকিং অবস্থা বা ব্যাংকিং জগৎ কেমন আছে। এক কথায় যদি বলি, ব্যাংকিং জগৎ ক্লান্ত এবং পরিশ্রান্ত। আই থিঙ্ক উই আর ফ্যাটিগড ইন ওয়ান ওয়ার্ড। এবং এটা শুধু কোভিডের কারণে না, এটা তো আরো আগে থেকেই শুরু হয়েছে, এটা আপনি নিজেও বলেছেন এবং অন্য ফারুক ভাইও এটা বলেছেন। আমাদের জন্য একটা সবচেয়ে বড় যে এই ক্লান্ত থাকার পেছনে যে সবচেয়ে বড় সমস্যাটা, সেটা আমার মনে হয় বিভিন্ন ফোরামে বিভিন্ন সময় আলাপ হয়, নন পারফর্মিং লোন। এটা নিয়ে নতুন করে আরেকটু বিশদভাবে বলবার কিছু নেই, আমরা সবাই এটার ব্যাপারে যথেষ্ট বলেছি এবং আমরা জানিও। সেই জায়গাটাতে হয়তো পরবর্তীতে আর একটু সুযোগ আসলে হয়তো আমরা আলাপ করব। সেকেন্ড যে ইস্যুটা হলো, একটা আগন্তুক বা একটা স্ট্রেঞ্জ এলিমেন্ট আমাদেরকে হিট করলো টুয়ার্ডস দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, আই উড সে, বিকজ আমাদের তো বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রের সাথে আমরা সরাসরি ভাবে সম্পৃক্ত, এবং টেক্সটাইল এন্ড গার্মেন্টস প্লেজ আ মেজর রোল। আমি কোনো ব্যাংক স্পেসিফিক বলছি না, আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি স্পেসিফিক বলছি। সো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল এন্ড গার্মেন্টস এর একটা বড় ভূমিকা আছে, এবং সেটার একটা পরোক্ষ ভূমিকা প্রত্যক্ষ ভূমিকা দুভাবেই আছে। তো চায়না যখন ইম্প্যাক্টেড হলো সাপ্লাই সাইডে, শুধু টেক্সটাইল এন্ড গার্মেন্টস না, বাংলাদেশের বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে আমরা দেখলাম যে সাপ্লাই সাইডটা ইম্প্যাক্টেড হয়ে আস্তে একটা ইম্প্যাক্ট আসা শুরু করলো ফেব্রুয়ারি থেকে, এবং তার জানুয়ারি থেকে। ফেব্রুয়ারিতে এসে আমরা দেখলাম যে নর্থ আমেরিকা এবং ইউরোপ যখন ইম্প্যাক্টেড হওয়া শুরু করলো, তখন অন দ্য ডিমান্ড সাইড থেকে আমাদের স্পেশালি টেক্সটাইল এন্ড গার্মেন্টস এর ওনাদের রপ্তানির ক্ষেত্রে আমরা একটা নেতিবাচক প্রভাব দেখা শুরু করলাম, এবং যেটা অনেকখানি ঘনীভূত হলো বা এটা আরো ইন্টেন্সিফাই হলো টুয়ার্ডস দি মান্থ অফ মার্চ। আর মার্চের মাঝামাঝি নাগাদ যখন আমরা নিজেরাই প্রথম আপনার করোনার ইম্প্যাক্টটা ফেস করা শুরু করলাম, প্রথম আইডেন্টিফাইড হলো বাংলাদেশে, তখন এসে তো আমরা নিজেরাই একটা ইয়ের মধ্যে, লকডাউন অবস্থার মধ্যে আস্তে আস্তে চলে গেলাম। সাধারণ ছুটি ঘোষণা হলো, ব্যাংকিং ব্যবস্থাকে সীমিত করে ফেলা হলো, ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে সংকুচিত, বা আমি বলবো একেবারে অলমোস্ট স্ট্যান্ড স্টিল অবস্থায় চলে আসলো টুয়ার্ডস দ্য থার্ড উইক অফ মার্চ। প্রথম মাস খানেক আমি বলবো যে এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত কিন্তু আমরা উই ওয়ার ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ আ পার্ট অফ দ্য ইকোসিস্টেম যে হাউ টু গো অ্যাবাউট ইট, হোয়াট টু ডু। একটা কাইন্ড অফ লস সিচুয়েশনে আমরা ছিলাম, একটা লস ছিলাম সবাই, কারণ এই জিনিসটা তো আগে কখনো আমরা ফেস করিনি। এই ওয়ার্ক ফ্রম হোম, হাউ টু রান আ ব্যাংকিং ইনস্টিটিউশন, ব্যাংকের সীমিত পরিসর ব্যাংকিং কিভাবে হবে, মেইনটেইনিং হেলথ সেফটি মেজার্স এন্ড এভরিথিং। সেই ক্ষেত্রে আমার যাওয়া আসার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার কিভাবে কাজ করবে, ইকোসিস্টেমে আমি কতখানি ভ্যালু প্রপোজিশন রাখি, ব্যবসা বাণিজ্যকে কিভাবে সাহায্য করব, সবকিছু একটা আননোন এলিমেন্টকে শেখার জন্য যে লার্নিং কার্ভটা, দ্যাট ওয়াজ ভেরি স্টিপ। এর মধ্যে সময় কিন্তু থেমে থাকে না, ব্যাংকের ইনকাম স্টেটমেন্টের টিকিং থেমে থাকে না, লস হচ্ছে কারণ ব্যবসা নেই, কোনো ফি বেসড ইনকাম নেই, কোনো নতুন লোন দেয়া হচ্ছে না। সেটা যেই বিজনেস ভার্টিক্যালি বলি না কেন, কর্পোরেট বলি, এসএমই বলি, রিটেল বলি, কোথাও কোনো কিছু ছিল না, সম্পূর্ণ স্থবিরতা। সো ব্যাংকিং খাত একে ফ্যাটিক ছিল, তার মধ্যে ওই সময়টাতে একেবারে সম্পূর্ণ শ্বাসযন্ত্র বন্ধের মতন একটা অবস্থা পুরো এপ্রিল মাসটা। তারপরে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য কিছুটা সীমিত পরিসরে শুরু করা হলো। শুরুতে গার্মেন্ট ফ্যাক্টরি কিছু ওপেন হলো, এখানে সরকারের প্রণোদনার কিছু ঘোষণা আসলো, এবং ওই প্রণোদনার ক্ষেত্রেও আমরা যেটা দেখলাম যে বিভিন্ন ভাগ করে দেয়া হলো। প্রথম অবস্থায় আমরা সবাই ব্যাংকিং ব্যবস্থা থেকে যেটা সচেষ্ট হলাম সেটা হচ্ছে 5,000 কোটির যে রপ্তানিমুখী শিল্পের ওয়েজেস পেমেন্টের জন্য 3 মাসে, তার প্রথম মাসের পেমেন্টটা দেওয়ার জন্য। এইটা আমরা মনে করি যে একটা খুব সুন্দর সাফল্যের সাথে ব্যাংকিং সেক্টর এই সাপোর্টটা দিয়েছে ওই সময়। কিছু আননোন এলিমেন্টস শুরুতে ছিল, সেগুলোকে সবগুলোকে টাই ইন করে আমরা সেই জিনিসটা করতে পারলাম। একই সঙ্গে এই এপ্রিল মাসের 1 তারিখ থেকে, যেটা ফারুক ভাইও বললেন, একটা বড় ধরনের চেঞ্জ ব্যাংকিং সেক্টরে, যেটা আমরা আগে থেকে এক্সপেক্টেড ছিল, আমরা তৈরি হচ্ছিলাম অন্যভাবে। এটা তো বছর দেড়েক পুরনো একটা আলোচনার বিষয়বস্তু, যে 9% লেন্ডিং ক্যাপ।
এখন ওই 9% লেন্ডিং ক্যাপটার জন্য আমরা কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিলাম, এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি বিভিন্ন সময়ে বিভিন্ন ফোরামের আলোচনাতে কিন্তু বিভিন্ন প্রস্তাবও দিয়েছে। এবং আমরা মনে করেছিলাম যে জিনিসটাকে যদি একটা ক্রমান্বয়ে বিভিন্ন স্তরে করা যেত, শুরুতে ম্যানুফ্যাকচারিং এন্টিটি অথবা লার্জ কর্পোরেটস বা শিল্প উন্নয়নকে উৎসাহিত করবার জন্য ডিরেক্টলি প্রত্যক্ষ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে করা, সেইটা না হয়ে সর্বশেষ যে ফেব্রুয়ারি মাসে যে ইয়েটা আসলো, নির্দেশনাটা আসলো বাংলাদেশ ব্যাংক থেকে, যে রিটেইল, এসএমই, কর্পোরেট সবাইকে এক ধারায় ফেলে 9% লেন্ডিং ক্যাপ করা হবে। তো ওইটার জন্য আমরা কিন্তু তৈরি হচ্ছিলাম, ফেব্রুয়ারি মাস থেকে আমরা তৈরি হওয়া শুরু করছিলাম, বিকজ এখানে আমাদেরকে অপারেশনাল এফিসিয়েন্সি আনবার দরকার ছিল। আমরা এটার যে অপোজিট সাইডটা, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডটা, সেইখানটাতে আমরা চেষ্টা করছিলাম যে ডিপোজিট রেটটাকে কমিয়ে এনে কস্ট অফ ডিপোজিট যতটা কমানো যায়। সেখানে প্রথম অবস্থায় কিন্তু আমরা নীতি নির্ধারক মহলদের সঙ্গে আমরা যখন আলোচনা করেছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সরকারি আমানত বিভিন্ন ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল অনুযায়ী ভাগাভাগি করা হবে, যেটা আমাদের একটা সোর্স অফ চিপার ডিপোজিট হবে। সেইটা কিন্তু হয়নি। সেইটাও আমরা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে জুলাই মাসে এসে গেছি। আমরা এখন পর্যন্ত আমরা সেরকম কোনো সরাসরি নির্দেশনা আমরা দেখিনি, বা ওই যে একটা ভাগ বাটোয়ারা হবে সেটা হয়নি। কিন্তু ব্যাংকিং ব্যবস্থা যেখানে ক্লান্ত ছিল, যেখানে ফ্যাটিক ছিল, যেখানে আমার উপরে যেটা ফারুক ভাই একটু আগে বলেছেন 2 মাসের ইন্টারেস্ট ব্লক করে দেওয়া হলো, সেইটাও আমরা শিল্প উন্নয়ন বা ব্যবসায়ী মহলকে সহায়তা করবার জন্যই আমরা করেছি। সেইটাও আমার কাঁধে আরো বেশি করে চাপলো। তার উপরে আসলো হচ্ছে প্রণোদনার বাস্তবায়ন। এখন প্রণোদনার বাস্তবায়নের লিকুইডিটি সাপোর্টের সাইড থেকে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট সাপোর্ট দিয়েছে। উই মাস্ট অ্যাপ্রিশিয়েট দ্যাট এন্ড উই থ্যাংক দেম ফর অল দ্য সাপোর্ট দে হ্যাভ গিভেন। লিকুইডিটিটা তো এখানে সম্পূর্ণভাবে প্রধান জিনিস না। এখন লিকুইডিটির পাশাপাশি আমাকে ক্রেডিট রিস্কটা নিতে হবে 100%। এখন এই ক্রেডিট রিস্কটা আমি যখন নেব, যেখানে অলরেডি ব্যাংকিং ব্যবস্থা একটা বড় ধরনের চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে, এবং উইচ ইজ ডিরেক্টলি রিলেটেড টু ক্রেডিট রিস্ক এনভায়রনমেন্ট অফ দ্য কান্ট্রি, সেই জায়গাটাতে আমি যখন একটা 20,000 কোটি টাকা, আমি একটা অংশ নিয়ে বলি, আই এম শিওর সেলিম ভাই উইল এলাবোরেট অন দ্যাট বিকজ হি ইজ এ স্পেশালিস্ট অন দ্যাট এরিয়া, যে 20,000 কোটি টাকার এসএমই ব্যবস্থাপনাকে, যেটা আমাদের বাংলাদেশের এই স্নায়ুতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি, আপনারা অর্থনীতিবিদরা সবসময় বলছেন যে ডোমেস্টিক ইকোনমিকে চালু রাখতে হবে, খরচাপাতি চালাতে হবে, সবার হাতে টাকা থাকতে হবে, একটা জীবন নির্বাহ যাতে চলতে থাকে। এখন আমি একজন ক্ষতিগ্রস্ত এসএমই কে আজকে, যখন নর্মাল সময়েই লোন দিতে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, এখন আমি এই সময় ক্ষতিগ্রস্ত সময় আমি উইদাউট এনি ক্রেডিট রিস্ক শেয়ারিং অর ক্রেডিট এনহ্যান্সমেন্ট আমি কি করে ওনাকে দেই, পুরো 100% রিস্কটা আমার ব্যাংকের কাঁধে নিয়ে? এমন তো না যে আমার ব্যাংকিং ব্যবস্থা খুব সুন্দর অবস্থায় ছিল। সো এটা একটা বড় জায়গা যেটা নিয়ে আলাপ আলোচনা করবার দরকার আছে, আলাপ হচ্ছেও। একটা খসড়া নীতিমালা নিয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় ব্যাংকের সাথে, সেটাও আমার মনে হয় অনেকখানি বাস্তবধর্মী হওয়া উচিত। যদি সম্পূর্ণভাবে বাস্তবধর্মী না হয় তাহলে হয়তো সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না, এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে আলটিমেটলি ব্যাংকিং সেক্টরেরও কোনো বেনিফিট হবে না, আলটিমেটলি এসএমই অথবা সার্বিক অর্থনীতিতেও তার ছাপ আমরা পাবো না। আর 30,000 কোটির যে বৃহৎ শিল্প এবং সেবা খাতকে চাঙ্গা করবার জন্য যে প্রণোদনাটা দেয়া হয়েছে, সেইটাতে আমরা কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে অলরেডি ডিসবার্সমেন্ট শুরু হয়ে গেছে। আমরা দেখেছি মেজর, আমি আমার ব্যাংকের কথা বলতে পারি, সালিম ভাই এখানে আছেন, ফারুক ভাই আছেন, আই এম শিওর, এবং আমি পিয়ার গ্রুপ আরো কয়েকজনের সঙ্গে কথা বলেছি, আমাদের যে অ্যালোকেটেড পোর্শন ছিল তার মধ্যে 50% এর মতন কিন্তু অলরেডি ডিসবার্স হয়ে গেছে, এবং বাকিটা হয়তো এই সপ্তাহ 10 দিনের মধ্যেও বাকিটা ডিসবার্স হয়ে যাবে। সো ওই জায়গাটা তো ব্যাংকিং ব্যবস্থা একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে, এবং এখানেও ক্রেডিট রিস্ক কিন্তু সম্পূর্ণ আমাদের কাঁধে, এবং ক্রেডিট রিস্কের অ্যাসেসমেন্ট, ডিউ ডিলিজেন্স এবং টাকা ফিরিয়ে আনা সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমরা আমাদের কাঁধে করে নিয়েই করছি। সো এই পূর্ণাঙ্গ এই যে বাস্তবতা, এবং এখন পর্যন্ত আমরা জানি না যে এই প্যান্ডেমিক বা এই করোনা বাংলাদেশে কতদিন স্থায়িত্ব থাকবে। আজকে আমি যদি থাইল্যান্ড হতাম, আজকে আমি যদি ভিয়েতনাম হতাম, আজকে আমি যদি চেকোস্লোভাকিয়া হতাম, আমি হয়তো একটা বেটার ভিজুয়াল পেতাম, বা একটা ভবিষ্যতের দিক নির্দেশনাটা আমি আরেকটু বেটার ভাবে প্ল্যান করতে পারতাম। আনফরচুনেটলি আমি বাংলাদেশে আছি, যেখানে এখন আমার স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকির মুখে, স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা দুর্বল।
যেখানে আমি আমার সার্বিক ব্যাংকিং কে শুধু না, আমাকে তো টোটাল সমাজের ইকোসিস্টেমটা নিয়ে চিন্তা করতে হবে বা বিজনেসের ইকোসিস্টেমটা। এর মধ্যে আমরা দেখছি নিম্ন আয়ের মানুষরা শহর ছেড়ে চলে যাচ্ছেন একটা বড় অংশ। সো আমি যখন বিজনেস ভার্টিকেলস গুলোকে আলাদা করে দেখব, আমি রিটেল ব্যাংকিং এর ভবিষ্যৎ নিয়ে যখন চিন্তা করব, আমি কি এখন মানুষের খরচাপাতি কে কতখানি ডিসক্রিশনারি স্পেন্ডিং করছে। আমার ক্রেডিট কার্ডের ব্যবসায় আমি গত 3 মাস দেখেছি ই কমার্সে শুধু চাল ডালের ব্যবসা বেড়েছে, কিন্তু আগে যে মানুষ ডাইনিং করতে যেত বাইরে, আগে যে কফি শপে গিয়ে খানা খেত এবং অনেক ধরনের বাড়তি খরচ বা একটা বাহুল্য খরচ আমি বলবো যেটা করতাম আমরা, which was part of our discretionary spending, সেইটা কিন্তু অনেকটা কমে এসছে। এবং এইটার ভবিষ্যৎ কি, এবং এইখানে আমি কতখানি কি পাবো। আমার রিটেল লেন্ডিং এ আমার টেলিভিশন, ফ্রিজ কেনা অথবা একটা নতুন কোনো লাইফস্টাইলের কোনো কিছু এনহান্সমেন্টের কোনো কিছুর জন্য খরচা করা, সেটা কতজন মানুষ এখন করছে বা আগামী কত মাস সেটা করবে। যেখানে জীবিকার ব্যাপারে ধাক্কা এসছে, অনেকের চাকরি চলে গেছে অথবা বেতন কমে যাচ্ছে, অথবা ব্যবসা বাণিজ্য ছোট হয়ে গেছে, সংকুচিত, অথবা শহরে থাকতে না পেরে ঢাকার বাইরে চলে যাচ্ছে। এই জায়গাটাতে রিটেইলের ভবিষ্যৎ কি, সেটাও আমাদের এই মুহূর্তে কোনো ভিজিবিলিটি আমাদের কাছে নেই। এবং সেটা আরেকটু পরিষ্কার হওয়ার জন্য আগে প্রথমে আমাকে এই প্যান্ডেমিকের স্থায়িত্ব কতদিন সেইটা আমাকে বুঝতে হবে বা সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি না হলে আমি বলতে পারবো না। এখনো আমরা বলছিলাম যে আমরা পিকে যাব জুন মাসে, জুন শেষ হয়ে জুলাইতে এসছি, এখনো বলছি আমরা হয়তো পিকে যাব, আমরা জানি না, এক্সাক্ট ভিজিবিলিটিটা আমাদের নেই। পাশাপাশি এসএমইর ক্ষেত্রে তো ধাক্কা এসছে। এসএমইর ক্ষেত্রে আই এম শিওর আমরা শুনেছি, আপনার মুখেও শুনেছি, অন্যান্য অনেকের মুখে শুনেছি, ভারতে তো বলেই দিয়েছে 35% এর মতন এসএমই প্রতিবেশী দেশে বলেছে যে দে আর নট গোয়িং টু কাম ব্যাক টু দ্য বিজনেস, দে হ্যাভ ক্লোজ ডাউন এন্ড দে আর নট গোয়িং টু ব্যাক ইন বিজনেস। বাংলাদেশে সেই সমীক্ষা আমরা এখনো জানি না যে বাংলাদেশের কতগুলো এসএমই এরকম বন্ধ হয়ে গেছে ফর এভার। এই ব্যাপারগুলো তো ভিজিবিলিটি গুলো আমাদের কাছে নেই। এবং বড় বৃহৎ কর্পোরেট ব্যবসা যারা করে তাদেরও তো একটা এই রিটেল অথবা এই কনজিউমার স্পেন্ডিং এবং এসএমই এনাদের উপরেও ওনাদের কিছু ব্যাপার থাকবে, ওনাদের একটা নির্ভরতা আছে। আর এক্সপোর্ট সাইডে আমাদের যে টেক্সটাইল এন্ড গার্মেন্টস, ডিমান্ড সাইড তো সংকুচিত হয়ে আসছে, বাইরের বাজার সংকুচিত হচ্ছে, ডিমান্ড কমছে, দোকান খুললেও হয়তো এখন ওখানেও ডিসক্রিশনারি স্পেন্ডিং কমবে। অনেক ব্যাংক্রাপসি আমরা দেখছি, অনেক লার্জ বায়ার্স বা গ্লোবাল ব্র্যান্ডস যারা ছিল সেখানে একটা মেজর শিফট হচ্ছে। সো আপাত দৃষ্টিতে হয়তো সম্পূর্ণ জিনিসটা অনেকটা নেগেটিভ দেখাচ্ছে, বাট there are positive sides too, as আপনারা অর্থনীতিবিদরা আরো বেটার বলেন বা বুঝতে পারেন, এবং সেগুলো আছে। বাংলাদেশের আমাদের অ্যাগ্রো ইকোনমি ইজ ডুইং ওয়েল, আর আমার এগ্রিকালচার ইজ ডুইং ওয়েল, আল্লাহর রহমতে আমার বাম্পার ফসল আছে। সো পজিটিভ নেগেটিভ মিলিয়ে হবে, বাট আমি মনে করি ব্যাংকিং এর আমাদের যে ভিজিবিলিটি, যে কম্পোনেন্টস গুলো দরকার, যেটার উপরে বেস করে আমরা একটা মানে কিছুটা হলেও ক্লোজ টু রিয়েলিটি প্রজেকশন করতে পারবো, সেইটা আমার মনে হয় এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমার সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। সো ওইটা আমাদের মনে হয় আরো কিছুদিন পরে হয়তো আমরা বেটার প্রজেক্ট করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ রাহেল। আমি সেলিম ভাইয়ের কাছে যেতে চাই। আপনি কিছুদিন আগে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা বিস্তারিত ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে ব্যাংকিং খাতের সব দিকই আলোচনায় চলে এসেছিল। রাহেল যেটা বলেছে যে এখানে 5,000 কোটি টাকার যে প্রথম প্রণোদনা কর্মসূচিটা বাস্তবায়িত হলো, এটা তো আপনাদের মাধ্যমে হয়েছে এবং আপনাদের এর উপরে একটা 2% সার্ভিস চার্জ পাওয়ার কথা ছিল। এই সার্ভিস চার্জ কি আপনাদের ট্রানজাকশন কস্ট কভার করেছে নাকি এটা আপনাদের উপর একটা অতিরিক্ত বার্ডেন হচ্ছে? আমার একটা স্পেসিফিক প্রশ্ন। হ্যাঁ, তারপরে ইভেন যে লিকুইডিটি সাপোর্ট যেটা দেয়া হচ্ছে প্রণোদনা প্যাকেজের জন্য, এটা তো আপনারা 4% ইন্টারেস্ট রেটে তাদের কাছ থেকে পাবেন রিফাইন্যান্সিং ফেসিলিটিটা। আবার আপনাদেরকে অনেক ডকুমেন্টেশন করতে হচ্ছে, একদিকে যেমন কাস্টমারদের সাথে আবেদনপত্র সেগুলোকে ডিউ ডিলিজেন্স করতে হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা পার্টিসিপেশন এগ্রিমেন্ট করতে হচ্ছে, এখানেও তো প্রচুর সময় এবং ব্যয় করতে হচ্ছে। এই 4% আপনি টাকা নিচ্ছেন, প্লাস এত ট্রানজাকশন কস্ট, প্লাস 9% একটা সিলিং আছে, তার মধ্যে আপনি কিছু পাবেন সরকার থেকে, কিছু পাবেন যে আপনার থেকে টাকা নিচ্ছে তার কাছ থেকে। এই সব মিলিয়ে এই প্রণোদনা প্যাকেজটা কি ব্যাংকিং সেক্টরের জন্য একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে দাঁড়িয়েছে নাকি এটা মোটামুটি ম্যানেজেবল?
এখানে রেভিনিউ পার্সপেক্টিভে বা রিটার্ন অন অ্যাসেট খুব মিনিমাল। প্রথমে আমরা যে একটু আগের যেটা বললো যে অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা অনুদান না, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকিং সেক্টরকে লোন আকারে রিফাইন্যান্স করে লিকুইডিটি দিচ্ছে, লোন দিচ্ছে। ব্যাংকগুলোকে কিন্তু এই লোন দিতে হবে আমাদের গ্রাহকদেরকে, and it is our responsibility to recover this loan in full and repay the central bank. কাজেই এখানে যখন বলে যে in any transaction you look at the liquidity costs, one looks at the risk premium, and one looks also at the operational costs. So liquidity টা পাওয়া গেছে খুব ভালো। একটু আগে রাহেলও যেটা বললো, বাংলাদেশ ব্যাংক has made every effort to provide lots of liquidity in terms of refinance, in terms of রিপোতে কিছু ছাড় দিয়েছে, এসএলআর, বিভিন্ন ভাবে তারা বেনিফিট গুলো আমাদের PRR এ। So that has been very welcome, and more than enough liquidity in the market for most banks. The challenge is that the transactional costs are not there, 2% over a 2-year period, plus the risk premium, enormous effort, an enormous burden on the banking sector. But the banking sector has, I think, more or less successfully taken it on board and is now rolling it out. বিশেষ করে এই যে যেটা বললেন যে ইনিশিয়াল যেই প্যাকেজটা 5,000 কোটি টাকার, যেটা আরএমজি ওয়ার্কারদের স্যালারি রিলেটেড ছিল, এটা কিন্তু এপ্রিল মে হয়ে গেছে এবং জুনটাও খুব শিগগির রোল আউট করা হবে। So I think the banking sector deserves a lot of credit along with the central bank for the way that they have rolled. It has more or less been completed. But এর পরেও তো আরো অনেকগুলো প্যাকেজ আছে, going up to I think 17, 18 to 19টা প্যাকেজ, right through to প্রায় 90,000 কোটি টাকার উপরে। So the challenges are different for each of the packages, but the first package has been rolled out, and despite all the challenges, রাহেলও বলেছে, the banking sector, আপনি শুরুতে যে প্রশ্নটা করেছিলেন যে how is the banking sector, এবং ফারুক ভাইও বলেছে শুরুতেই we were গত 3-4 বছরে both liquidity এবং even more important unproductive loans বা bad debted যে চাপে আমরা ছিলাম। আমাদের ব্যাংকিং সেক্টর is everybody loves bashing banks. তো এখানে একটা কথা জায়েদ ভাই না বলে পারি না যে without the banking sector no economy in the world can survive. An economy can survive without many other sectors, but it can never survive without the banking sector. The banking sector is the lifeblood, the heart of the entire economy. এই ব্যাংকিং সেক্টর ঠিক মতো যাতে না চলে, এই ব্যাংকিং সেক্টর যদি ভাইব্রেন্ট না হয়, এটা যদি স্ট্রং না হয়, এটা যদি efficient, effective না হয়, it will impact every part of the economy. এটা আমাদের খেয়াল রাখতে হবে। So the challenge, the stress on the banking sector is enormous. আমাদের সরকার এই যে এই almost $13-14 billion of stimulus package যেটা চালু করেছে, which is an extraordinary, আমি মনে করি, achievement. It is what, 3.5% of GDP, something like that. এটা কিন্তু একটা অসাধারণ একটা উদ্যোগ, বলবো না, এটা কি বলা যায়, ইটস এ ম্যাসিভ আকারের একটা সাপোর্ট প্যাকেজ। এটা সম্পূর্ণ কিন্তু ব্যাংকিং সেক্টরের মাধ্যমে রোল আউট হবে, আপনারা সবাই জানেন। এবং the responsibility for rolling it out, ensuring repayment, everything is on the banking sector for the next 3 years, on top of doing their normal business. কালকে ব্যাংকিং সেক্টর থেকে যদি কোনো ব্যাড ডেট হয়, আজকে সবাই কিন্তু সকাল বিকাল চিৎকার করছে কেন ব্যাংক টাকা দিচ্ছে না কোনো গ্রাহককে। টাকা দেওয়ার পর ওই টাকা যদি ফেরত না আসে, কালকে তারা চিৎকার করবে কেন ব্যাংকে ব্যাড ডেট হলো। কেউ তো তখন ব্যাংকের ম্যানেজমেন্ট, ব্যাংকের বোর্ডকে কেউ তো সাহায্য করতে আসে না যে ওই গ্রাহক যখন টাকা ফেরত না দেয়। কাজেই রিস্ক প্রিমিয়াম যেটা আমাদের, that is not built into any of this package at all. Entire onus is on the banking sector, and I wanted to point that out. এই যে কঠিন সময় রাহেল বলল যে গত 3 মাসে, মার্চ, এপ্রিল, মে এবং এখনো জুনে, যেভাবে ব্যাংকিং সেক্টর এবং ব্যাংকাররা কাজ করে আসছে, at least March, April, May,
50% of most bank branches were open. At least 30-40% of our staff strength was in the trenches, fighting with this virus, supporting clients. There are branch esheche ebong a large number of our colleagues have আক্রান্ত যেমন হয়েছে অনেকে কিন্তু ইন্তেকালও করেছে এখনো হচ্ছে এই মহামারীতে এখন তো 100% bank branches are open. So definitely stress, psychological stress also, and great fatigue on the banking sector. How each bank has responded to this is different. I can tell you that very early on in BRAC Bank, way back in March, we decided to quickly ramp up and redesign all our business continuity planning, which hitherto had been targeted at natural disasters such as flooding, fire, earthquakes. So very early on, we were able to be completely operational. Full bank was operational every single day. 50% of our branches were open and operational. And our technology capabilities were upgraded for this remote working. আজকে আপনাকে বলি even in June, আজকে আমার head office প্রায় 1400 জন colleague বসে ওখানে আছে 300 জন. Yet the bank is fully operational. Over 1,500 colleagues just for the head office alone are working remotely, and across the bank maybe another 1,000. আগামীতে আমরা তো ঠিক করেছি ব্র্যাক ব্যাংকে আমরা তো আর অফিসে কোনোদিন ফেরত যাওয়ার প্রয়োজন নেই, because we have found new ways of working, a different way of working. And we are far more productive. আপনি যে জিজ্ঞেস করছিলেন যে এটা থেকে how do you respond to this challenge? We could be negative, we could have been scared, আমরা পিছিয়ে থাকতে পারতাম. We chose to be very aggressive, come forward, be with our customers. আমরা day 1 থেকে 3-month, 6-month loan moratorium দিয়েছি to all client segments. Credit cards, retail loans, SME loans, commercial loans, corporate loans. And 48% of the clients in BRAC Bank have availed of these services. We have started building in provisions to take care of any potential challenges going forward as well. But so, আপনি যে liquidity কথা বললেন, শুধু জুন মাসে BRAC ব্যাংকে 2000 কোটি টাকার বেশি ডিপোজিট গ্রোথ হয়েছে. So, we in the industry, অনেক প্রতিষ্ঠানের liquidity challenges very significant, আবার অনেকে খুব ভালো করছে. So it varies because the industry is very granular, quite fragmented. একেবারে ছোট ছোট 4th, 5th generation bank আছে, আবার বড় বড় bank আছে, সরকারি bank, 80s or 1st generation 4-5টা private sector bank. So it's difficult. You cannot broad brush and say that every bank is in the same state. But every single bank is fatigued and psychologically fatigued as much as anything else. থ্যাংক ইউ সেলিম ভাই। একটা স্পেসিফিক প্রশ্ন আছে একটু অপ্রিয় হতে পারে, সেটা হলো যে ইদানিংকালে আপনাদের ওনার্সদের যে অ্যাসোসিয়েশন, সেখান থেকে তো একটা 13 দফা একটা সুপারিশ এসেছিল, এবং সুপারিশের মধ্যে যেটা সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছে মিডিয়াতে সেটা হলো এমপ্লয়ীদের ছাঁটাই করা এবং এমপ্লয়ীদের বেতন কমানো। থ্যাংক ইউ। ব্যাপারটি আপনি ঠিকই বলেছেন, একটু আনপ্লেজেন্টও বটে। তবে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স থেকে যে একটি 13 দফা একটা সুপারিশ মানার কথা বলা হচ্ছিল, সেটি সম্ভবত পরবর্তী সময় এটা কিন্তু সম্ভবত আর এটা পার্সু করা হয়নি, বিকজ আমরা শুনেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো কিছু পাইনি, এবং আমি পরে শুনেছি, যেহেতু এটা আমার হাতে আসেনি, আমি পরে শুনেছি ইট ওয়াজ টাইপ রিটেন লেটার বাট আনসাইন্ড। সুতরাং এটা আমি জানি না আমার কলিগরা পেয়েছেন কিনা। যদি আমরা না পেয়ে থাকি তাহলে এটি কিন্তু প্রথম কথা হচ্ছে এটি কার্যকর নয়, কিংবা এটি তারা হয়তো ভেবেছেন এটি পার্সু করা ঠিক হবে না। কারণ আমি যেটা মনে করি যে অনেকগুলো সুপারিশ মানে যেখানে এসছে সেটা হয়তো বিএবির হয়তো এটা বলার কোনো এখতিয়ার হয়তো নাই, সেটা হয়তো পরে হয়তো কেউ বুঝিয়েছেন। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে কস্ট কন্ট্রোলের মেজার গুলো বলা হচ্ছিল, এগুলো কিন্তু আমরা যারা প্রফেশনাল ম্যানেজমেন্ট আমরা কিন্তু সবসময় এটা বলে থাকি। এখন স্যালারি কাটের বিষয়টা কিন্তু একেবারে এক্সট্রিম একটা পন্থা, যেখানে
কিংবা স্যালারি কার্ড যদি নাও বলে থাকে, ছাঁটাইয়ের কথাও যদি বলে থাকে, সেটি এতই এক্সট্রিম একটি পন্থা, সেটি কখন পার্সু করবে? যখন একটি ব্যাংক, একটি যে কোনো প্রতিষ্ঠান যখন সম্পূর্ণ লসে চলে যাবে। কিন্তু প্রফিট কমে যাবে বলে যে কাউকে ছাঁটাই করতে হবে, সেটা তো নিশ্চয়ই কেউ দাবি করবেন না। আমি মনে হয় বিএবি এটা বলছেন না, সেই কারণে হয়তো এটি আর পার্সু করা হয়নি কিংবা এটা অফিসিয়াল করা হয়নি। স্টিল ইট ইজ টু বি, ইট ইজ স্টিল অফিসিয়াল। আই ডোন্ট নো সেলিম ভাই কিংবা রাহিল এটা পেয়েছেন না, এটা হচ্ছে একটা জিনিস। এবং আপনি দেখবেন এই দুই একটি ব্যাংক পায়োনিয়ার হতে গিয়ে তারা কিন্তু, আমি জানি না হোয়াট ইজ দেয়ার পজিশন, বাট অনেকগুলো ব্যাংক ঘোষণা দিয়ে এজ ইফ ইট ইজ এ রিপ্লাই টু দ্য ফিউ ফরেনার্স যারা এটা করেছেন, তাদের প্রতি একটা যেন জবাব দিয়ে বলছেন আমরা করবো না, ঘোষণা দিয়ে বলেছেন রাদার উইল ডু সামথিং এলস। কারণ কথা হচ্ছে যে এই যে একটি কথা সেলিম ভাই একটা বললেন, ব্যাংক বেশি, বিষয়টা কোথায় জানেন? বিষয়টা হচ্ছে যে প্রথম যখন এই গার্মেন্টস এর প্রণোদনার কথা বলা হলো, ওয়ার্কারদের স্যালারি, প্রথমে সবাই ভেবেছে উল্লসিত, যেটা ফেরত দিতে হবে না, অনুদান দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মাইন্ডসেট অফ পিপল। মাইন্ডসেট অফ পিপল হচ্ছে এভরিবডি টেকস গ্রান্টেড দ্যাট ব্যাংক হচ্ছে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন। আপনি ব্যাংকের একটা কস্ট যখনই আপনি আদায় করতে যাবেন, তখন এটা সরগুলো উঠে যে এটা কেন নেওয়া হচ্ছে। আমি পরশুদিন আমার সাথে দু একজন নন ব্যাংকার লেখালেখি যারা করে আমার সাথে, যারা তাদের কয়েকজন অভিযোগ করছিল ব্যাংক সব কিছু, বাংলাদেশে ব্যাংক সবগুলোই খালি এই টাকাটা বিভিন্ন চার্জ কাটে, পৃথিবীর কোথাও কাটা হয় না ইত্যাদি। তা আমি বললাম যে আমরা যে চার্জ গুলো কেটে থাকি সেগুলো তো কাউকে না কাউকে বিয়ার করতে হবে। আবার ব্যাংক যেসব জায়গায় চার্জ কাটেন সেটা তো আপনারা বলেন না। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, এটা আমার কলিগরা স্বীকার করবেন যে আমাদের দেশে ব্যাংকারদের কাজ হচ্ছে কুরবানির গরুর হাটে বিনামূল্যে জাল নোট শনাক্ত করার খরচ থেকে শুরু করে আমেরিকা থেকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ফাঁকার মাধ্যমে সেটাও আমাকে দেখতে হয় আমার ব্যাংকারকে। ভেরি রিসেন্টলি একটা আজীব একটা ইয়া এলো যে ভ্যাট তারা দিচ্ছেন কিনা এটাও আমাদের দেখতে হবে আমার অফিসারদের। দেন হোয়াট ডু দ্য ভ্যাট, ওই ইন্টেলিজেন্স যেটা আছে, ভ্যাট গোয়েন্দা সংস্থা, ওনারা বেতন নিচ্ছেন কেন? আমাকে যদি করতে হয়, এবং নোবডি, আমি এবিবির জেনারেল সেক্রেটারি সাহেব আছেন, আমি জানি না এবিবি কি করেছে। আই ওয়াজ শাউটিং বিকজ আমি এবিবিতে নাই, আমি হয়তো সাধারণ সদস্য আছে, ওনারা কি করেছেন আমি জানি না। বাট ফরচুনেটলি এনাফ যে যারা এটা দিয়েছিলেন তারা হয়তো এটার অ্যাবসার্ডিটি বুঝতে পেরে দে হ্যাভ উইথড্রন ইট ফর দ্য টাইম বিং। আমি জানি না ভবিষ্যতে এটা আবার চাপানো হয় কিনা। তেমনি ভাবে ব্যাংকারদের উপর অনেক কিছু বেশিং শুধু নয়, তারা ভাবে যে ব্যাংকাররা যে আমরা যে সেলিম ভাই বলছেন অফকোর্স লাইফ ব্লাড, আমরা যেখানে যে সার্ভিস গুলো দিই আমাদের ছেলেগুলোকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাদেরকে ইয়ে দিতে বাধ্য করেছে, ডিউটি করতে বাধ্য করেছে। যেখানে প্রথম দিকে যখন এই যে পুলিশ কিংবা স্বাস্থ্যকর্মী যাদের এই কোভিড আসার পরে যাদের সেবাকে অত্যাবশ্যকীয় বলা হচ্ছিল, ব্যাংকারদের নামই ছিল না সেখানে, ব্যাংকারদেরকে হেনস্থা করা হচ্ছিল তারা যখন অফিস যাচ্ছিল। ফরচুনেটলি এটা এবিবি সম্ভবত দে টুক আপ উইথ বাংলাদেশ ব্যাংক এন্ড দে টুক ইট আপ উইথ দা হোম মিনিস্ট্রি, এরপরে মনে এটা করেছে। কিন্তু কেন যেন এই যে অত্যাবশ্যকীয় সেবা দিতে যাদের নাম বলা হয় ব্যাংকারদের নাম সেখানে থাকে না। ইট ইজ থ্যাঙ্কলেস জব অলমোস্ট। ইন এনি কেস এটা হচ্ছে একটা সাইড। জাহিদ ভাই, স্টিমুলাস প্যাকেজ নিয়ে আমার একটু বক্তব্য আছে। স্টিমুলাস প্যাকেজের বক্তব্য যেটি হচ্ছে, আমি একটু শঙ্কিত। সেটি হচ্ছে যখন ঘোষণা দিল আমরা এত হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছি, ভেরি গুড, গভর্নমেন্ট হ্যাজ ডান দ্য রাইট থিং, যে অফকোর্স আমরা তাদেরকে প্রণোদনা দিতে হবে যাতে তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারেন। কিন্তু যখনই এটা নিয়ে ব্যাংকগুলোর উপর প্রেশার ক্রিয়েট করা হয় কিংবা ব্যাংকগুলোকে যদি হুমকি দেওয়া হয় যে যদি এটা দিতে না দেওয়া হয় তাহলে তাদের এখানে সরকারি ডিপোজিটে রাখতে হবে না, তাহলে কি এটা এক ধরনের প্রেশার তো আমাদের উপরে। কিন্তু আবার সবাই এটা ভুলে যাচ্ছেন যে এই টাকাটা আমাদের মাধ্যমে ছাড় করা হচ্ছে ঠিকই, এটি যাচাই বাছাই করা, এটিকে প্রপারলি দেওয়া এবং এটি প্রপারলি আদায় করার কাজ কিন্তু আমাদের উপরে। এটি কিন্তু সবাই এটাকে বিবেচনাতে নিচ্ছেন না। এবং এই যে আমরা দিচ্ছি লাখরাজের মধ্যে দিয়ে দিতে হচ্ছে আমাদেরকে, সেখানে খুব কম ক্ষেত্রে যেগুলো বড় মানে লার্জ ইন্ডাস্ট্রিয়াল কংগ্লোমেরেটস কিংবা বিগ লোন, তাদের ব্যাপারে আমরা যাচাই বাছাই খুব বেশি সুযোগ পাচ্ছি না। আমার ভয়টা কোথায়? আমার ভয়টা হচ্ছে আমরা এই যে আজ গতকাল অথবা আজকে সমকাল একটা নিউজ আছে যেটা আমি সবসময় বলছিলাম যে ব্যাংকস আর মোর বিজি টু ক্যাটার দ্য নিড অফ দ্য বিগস দেন to cater the need of the SMEs and smallers. The smallers don't have bargaining power. They don't have the repo with the bank. They don't have the prowess to convince or the influence or force the bankers to give them. সুতরাং আমার যদি বড় যাদেরকে দিতে হচ্ছে
আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটি করতে গিয়ে আমি যাদের সত্যিকার হচ্ছে প্রয়োজন এসএমই এবং স্মলদের আমরা উপেক্ষা করছি কিনা। এখানে আরেকটা বিষয় আছে, আমি যেটা মনে করি, এটা সেলিম ভাই আমার সাথে একমত হবেন, যেহেতু উনি এসএমই বেসড ব্যাংক। একটি এসএমইর তার জন্য যে ম্যাগনিটিউডে তার যে নিড ফর দ্য ওয়ার্কিং ক্যাপিটাল টু কিপ দিস বিজনেস রানিং, একটি বড় কংগ্লোমেরেটের তেমনি দরকার আছে। দে হ্যাভ গট মেনি এভিনিউজ টু জেনারেট ইনকাম এন্ড টু রান অল দেয়ার ফ্রন্টস এন্ড অল দেয়ার এন্টারপ্রাইজেস। কিন্তু একজন এসএমইর একটি মাত্র তার একটি প্রতিষ্ঠান, সে ওটিকে যদি চালাতে না পারে, তাহলে আমি তাকে তো আগে দেখা উচিত, কিন্তু আমি এটা পাচ্ছি না, ব্যাংকগুলো পারছে না। আমি জানি না আমার অন্যান্য সহকর্মীরা কি বলছেন এই ব্যাপারে, কিন্তু এটা বাস্তব সত্য যে অফকোর্স সমকালের রিপোর্টে আমার মনের কথা বলে দিয়েছে যে আমরা আসলে বড়দের সার্ভিসটা দিতে গিয়ে এত ব্যস্ত আমরা ছোটদেরটা দিচ্ছি না, তাদেরই দরকার ছিল বেশি। এখানে আরেকটি বিষয় কিন্তু আমি যেটা অনেকবার বলার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে আমরা জানি ভেরি বিগ বিজনেস কংগ্লোমেরেটস যারা, আমি বারবার এই কথাটা বলছি, they have got multiple banking facilities, they have got facilities with all the banks, so they are getting that stimulus package from all their bankers. আমরা কি দেখতে পাচ্ছি যে এটাকে আসলে ওভারলেন্ডিং হয়ে যাচ্ছে কিনা? যাদের একটি ব্যাংক করে তার তুলনায় যারা মাল্টি ব্যাংক করে বিগ এন্টারপ্রাইজেস, তাদের জন্য কি এটা ওভারলেন্ডিং হবে কিনা, এটা আমাদের দেখা উচিত। কিন্তু এটা কে দেখবেন? কারণ আমাকে তো খুলে দেওয়া হয়েছে, এখন আমি যদি দেখতে যাই বলছি ইট ইজ নট নান অফ ইউর বিজনেস। গভর্নমেন্ট বলেছে, সেন্ট্রাল ব্যাংক বলেছে তোমরা দিবা না কেন? সুতরাং এখানেও আমাদের একটা বিষয় আছে, আমি জানি না হাউ টু রিজলভ দিস ইস্যু। আর রিটেলের কথা নয়ের কথা একটি কথা আমি বলে, আপনি ইকোনমিস্ট, আপনি আমার ভালো বুঝবেন সবার চাইতে, সেটি হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম যে রাহেল যেটা বলছিল, যা ইয়েস আমাদের একটা ধারণা ছিল, যেটি নিয়ে সবসময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রাইটলি রিয়েলাইজ দ্য থিং, কিন্তু পুরোপুরি হয়তো ওনাকে ইয়ে করা হয়নি। সেটা হচ্ছে যে অফকোর্স দেশের শিল্পায়নের জন্য ব্যাংকারি কস্ট একটা বড় ফ্যাক্টর, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের ধারণা, আমরা কোনো কল্পনাই করতে পারিনি এটি রিটেলের জন্য প্রযোজ্য হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি বলেন অ্যাজ এন ইকোনমিস্ট, রিটেল কি একটা প্রোডাক্টিভ খাত? রিটেল প্রোডাক্টিভ খাত নয়। রিটেল অনেক সময় ইনফ্লেশনকে ইয়ে করে, ইগনাইট করে। সুতরাং আমাদের প্রয়োজন ছিল প্রোডাক্টিভ খাতকে বেশি প্রণোদনা দিয়ে সেখানে নয়টা প্রথমে দেওয়া, তারপরে এটার এফেক্ট বুঝে, এটার কনসিকুয়েন্সেস বুঝে আমরা আস্তে আস্তে যেতে পারতাম। আদৌ কি যারা এনি পারপাস লোন যারা নেয়, তাদের অধিকাংশ ক্ষেত্রে লোনটা প্রয়োজন নেই, ব্যাংক দিচ্ছে বলে নিচ্ছে, সুতরাং তাদেরকেও কি নয় করা উচিত ছিল না, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। বাট এটা আমরা সবাই ব্যাংকাররা বলছিলাম, ইট ওয়াজ নট পেড এনি হিট টু। সুতরাং এই কয়েকটি ইস্যু কিন্তু আমার কাছে খুব আমার নিজের কাছে যে বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা প্রশ্নই করে যাব, কিন্তু এটা আলটিমেটলি এটার সমাধান কোথা থেকে কিভাবে হবে সেটা বিবেচনার বিষয়। থ্যাংক ইউ ফারুক ভাই। রাহেল, আমি আপনার কাছে যেতে চাই এই ফারুক ভাইয়ের কথা সূত্র ধরে। আমি আপনাকে একটু স্পেসিফিক্যালি যেটা প্রশ্ন করতে চাই, যে এই যে নতুন যে কিছু পলিসি রেগুলেটরি ফরবিয়ারেন্স বাড়ানো হয়েছে এবং এটা এক্সটেন্ডেড হচ্ছে, ইকোনমিক ক্রাইসিস, ফারুক ভাই বলেছেন, সেলিম ভাই বলেছেন যে এটা কবে কাটবে, কিভাবে কাটবে, এটা নিয়ে ডিপ র্যাডিক্যাল আনসার্টেনিটিস আছে, এবং এর ফলে এই ধরনের যেগুলো ফরবিয়ারেন্স আমরা বাড়িয়েছি এগুলো আরো এক্সটেন্ড করার একটা দাবি আসবে। এতে আমার পার্সোনালি কোনো I have no doubt এটা আসবে, কিন্তু এটার ফলে তো ব্যাংকিং খাতের উপরে একটা বড় ধরনের চাপ পড়ছে। আমরা এই ব্যাংকিং খাতের মাধ্যমেই এই ক্রাইসিসটা মোকাবেলা করার বড় দায়িত্ব নিয়েছি। আমরা যদিও বলছি যে সরকার এটা করছে, কিন্তু এখানে সরকারি টাকার ইনভলভমেন্ট তো খুবই কম, মানে ফিসকাল কস্ট অফ স্টিমুলাস প্যাকেজ ইজ লেস দেন 1% অফ জিডিপি, যেখানে টোটাল প্যাকেজ ইজ নিয়ারলি না এখন 4% অফ জিডিপি। যেটা তো ব্যাংকারদের নিজের ডিপোজিটারদের টাকা, তাদের ক্যাপিটাল, এগুলিকে ব্যবহার করে এটা করা হচ্ছে। তার উপর যদি রেগুলেটরি ফরবিয়ারেন্স বাড়ানো হয়, আপনি লোন ক্লাসিফিকেশন করতে না পারেন, ইন্টারেস্ট পেমেন্ট স্থগিত হয়ে যায়, তাহলে আমার যে যেখান থেকে আমি মানে গোল্ডেন এগস পাচ্ছি তার কি অবস্থা হবে? রাহেল,
জাহিদ ভাই, জিনিসটা যেটা হয়ে গেছে যে এটা তো আসলে একটা ধারাবাহিকতা। আনফরচুনেটলি এই পুরো জিনিসটা আমাদের জন্য, আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা তো ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিলাম, ফ্যাটিকড অবস্থায় ছিলাম। এখন রেগুলেটরি ফোরবিয়ারেন্স এর আগে রেগুলেটরি যে মনিটরিং বা রেগুলেটরি যে অ্যাডভান্টেজ গুলো এই 2019 থেকে আমরা দেখেছি, ক্লাসিফিকেশন রুল যখন চেঞ্জ করা হলো, হুম। ওইটা কি করোনার আগে, হ্যাঁ, করোনার অনেক আগে, ওটা তো বছর খানেক আগে, আগে, 2019 আমরা দেখেছি যে ক্লাসিফিকেশন রুল চেঞ্জ করা হলো। ওইটা কি ঠিক 90 দিন হয়েছে আটকানো। কিনা, এই যে 90 দিনের যে চেঞ্জটা হলো, ওইটা কি ঠিক ছিল কিনা, আমি তখনই কিন্তু আই এম গিভিং এম্পল অপরচুনিটি এন্ড স্পেস টু মাই বিজনেস পিপল, যারা দুষ্টু লোক, আমি সবারকে এক কাতারে ফেলবো না, যারা দুষ্টু তাদের আমি সুযোগ করে দিয়েছি যে তোমাকে সময় মতো টাকা দিতে হবে না, তুমি আরো পরে দিলে তারপরে তুমি ক্লাসিফাইড হবে। এখন তো জেনুইন রিজন আছে। এখন তো আমি আজকে যেটা করোনার অভিজ্ঞতা আসার পরে, করোনা আপৎকালীন পরিস্থিতিতে আমি টাকা কোত্থেকে দেবো, এটা একটা জেনুইন বিজনেসম্যান এটা অবশ্যই বলবেন, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এখানে আমাদেরকেও ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে কাজ করতে হবে। কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আপনি আগেই সমস্যায় ফেলে দিয়েছেন বেশ কিছু কাজ করে। যেটা হচ্ছে রেগুলেটরি মহল যখন আমাকে ক্লাসিফিকেশনটার নীতিমালা চেঞ্জ করে দিয়েছিলেন। এখন ওই সময় যদি আমি স্বভাবটা খারাপ করে দিয়ে থাকি কারো, এখন এসে সেই দুষ্টু যারা ছিল তাদের দুষ্টুমির মাত্রা আরো বেড়ে যাবে। এবং এখন আমরা বেড়ে যাবে, হ্যাঁ। ফরবিয়ারেন্সটা দিচ্ছি, এইখানে আমরা কিন্তু একটা জিনিস আমাদের যদি থাকতো যে ব্যাংকার কাস্টমার সম্পর্কের ভিত্তিতে, যেটা আমরা খুব কমন একটা পাই, ডিসক্লেইমার পাই সব ঘোষণাতে, এখানে কিন্তু যারা নিজেরা ভালো ক্লায়েন্ট, আমি ভালো বলে কাউকে আলাদা কোনো সিগনিফাই করছি না, বাট যিনি মনে করেন যে না আমার ক্যাশ ফ্লো এখন হাতে আছে আমি দিয়ে দেবো, উনি কিন্তু দিয়ে দিতে পারছেন। কিন্তু যিনি দুষ্টু, যার আমি জানি যে উনি কানাডা, মালয়েশিয়া এবং বিভিন্ন এলাকায় ওনার প্রচুর টাকা পয়সা জমানো আছে, বাংলাদেশেও ওনার অল্টারনেটিভ ক্যাশ ফ্লো আছে, কিন্তু উনি এখন হি ইজ টেকিং অ্যাডভান্টেজ অফ দিস ফরবিয়ারেন্স এন্ড সেইং আমি টাকা এখন দেব না। এবং আমার হাতে কোনো অস্ত্র নেই ওনাকে এখন কোনোভাবে নাস্তানাবুদ করার। আমি ওনাকে বলতে পারবো না, আমি ব্যাংকার হিসেবে আমার হাতে কিন্তু এই নীতিমালা আমাকে বলেনি যে আমি তাকে বলবো যে না তোমারটা আমি চেঞ্জ করব না, আমি 10 জনকে চেঞ্জ করব, তাকেও করব। এখন তাতে গিয়ে কি হলো, আমি যিনি ভালো ব্যবসায়ী বা যিনি টাকা ফেরত দিতে চান, উনি আমার দিকে তাকিয়ে বলবেন যে আমি তো টাকা ফেরত দিচ্ছি, কিন্তু আপনি আমারকেও যা দিচ্ছেন উনি যিনি দুষ্টু লোক তাকেও তাই দিচ্ছেন। এবং এই লেন্ডিং ইন্টারেস্ট যে ক্যাপ করে আমরা 9% করলাম, সবাই এক কাতারে চলে আসলো, কিন্তু এখন আর কোনো ক্লাসিফিকেশন নেই, মানে ভালো খারাপ কিন্তু কোনো আলাদা করে দেখবার কিছু নেই, সবাই সংমিশ্রণে এক জায়গায়। একজন লার্জ কর্পোরেটও 9% দিচ্ছেন, আই এম সরি, আই এম গোয়িং ব্যাক টু হোয়াট ফারুক ভাই ওয়াজ মেনশনিং, একজন লার্জ কর্পোরেটও 9% দিচ্ছেন, একজন রিটেল কাস্টমার, আমি একটা লাইফস্টাইলের জন্য একটা লোন নিব 5 লাখ টাকার, আমিও 9% দিচ্ছি। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় নীতি নির্ধারক মহলদেরকে আরেকটু সুনিপুণভাবে দেখার দরকার আছে, এবং এই রেগুলেটরি ফরবিয়ারেন্স ওয়াজ নেসেসারি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বিকজ এই ধরনের পরিস্থিতিতে আমরা তো শুধু না, আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে অন্যান্য সব জায়গাতেই সেন্ট্রাল ব্যাংক হ্যাজ স্টেপড ইন এন্ড গিভেন দিস কাইন্ড অফ রেগুলেটরি ফরবিয়ারেন্স। আনফরচুনেটলি আমাদের বাস্তবতাটা বা আমাদের যে ধারাবাহিকতাটা যেটা গত কয়েক বছরে হয়ে এসছে, সেই জায়গাটাতে এই জিনিসটা সম্পূর্ণভাবে গ্রাহক বান্ধব হয়েছে এবং দুষ্টু গ্রাহক বান্ধব হয়েছে। এবং এই দুষ্টু গ্রাহক বান্ধব হওয়ার কারণে আমার মনে হয় যে আমরা এগেইন গোয়িং ব্যাক টু দ্য সেম ওয়ার্ড, যে সেলিম ভাই যেটা একটু আগে বললো যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি অলরেডি ফ্যাটিকড, বা ব্যাংকিং জগৎ অলরেডি কাঁধে জোয়াল নিয়ে চলছে, এবং যেখানে আমরা হচ্ছি মেইন আপনার লাইফ লাইন অফ দ্য ইকোনমি, বা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির ভেতর দিয়েই সবকিছু হবে বা হয়েছে আজকে গত 12 বছর বা গত 20 বছরের যে অর্থনৈতিক উন্নয়ন, আর সম্পূর্ণটার মধ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির একটা বিশাল ভূমিকা আছে। এবং একটু আগে যে কথাটা ফারুক ভাই বলছিলেন, আমি ওইটার সূত্র ধরে আরেকটু বলি যে আনফরচুনেটলি বাংলাদেশে আপনার স্টার্টআপ ফাইন্যান্সিং হোক, লং টার্ম 18-20 বছরের ফাইন্যান্সিং হোক, আবার ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং হোক, এখন আমাদের উপরে এটাও আছে যে আমাদেরকে পুঁজিবাজারেও আমাদেরকে বিনিয়োগ করতে হবে, সব ধরনের ক্ষেত্রে কিন্তু কমার্শিয়াল ব্যাংকে বলা হয় যে সবকিছু করতে হবে। উই আর কনসিডার্ড টু বি দি জ্যাক অফ অল ট্রেড।
এবং আজকে করোনাতে যখন আমার আয় উন্নতি বন্ধ, 9% যখন আমার ইন্টারেস্ট রেট ক্যাপ হয়ে গেছে, আমার বাংলাদেশে আমাকে গ্রাহক বান্ধব হয়ে আমি 12 মাসে আমার ব্লক ইন্টারেস্ট পাবো, আমার একজন সহকর্মী আজকে মারা গেলে আমাকে 50 লাখ টাকা দিতে হবে, এবং আমাদেরকে কিন্তু আমার অফিসে এসে নিয়ে ওনাদেরকে প্রণোদনা দিয়ে ওনাদেরকে সবাইকে অফিসে এনে কাজও করাতে হবে। এখন দেখেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা সবভাবেই কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে জোয়াল কাঁধে তুলে দিয়েছি, এবং একটু আগে সেলিম ভাই যেটা বললো যে কালকে যদি এই টাকা আমরা ফেরত না পাই, এই ব্যাংক ম্যানেজমেন্ট কেন খারাপ, ব্যাংকের গভর্নেন্স খারাপ, ব্যাংকের লোন ফেরত আনতে পারে না, তখন কিন্তু আমরা এই অভিযোগের সম্মুখীন হব। তো আমাদের কাঁধে অনেক বড় জোয়াল, রেগুলেটরি ফরবিয়ারেন্স ইজ জাস্ট ওয়ান অফ দেম। তো আমরা চাই যে সম্পূর্ণ জিনিসটাকে ঝাঁকি দিয়ে এই সময় যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আজ থেকে 6 মাস 1 বছর পরে এই ফরবিয়ারেন্স এর যখন সময়সীমাটা শেষ হয়ে আসবে, তখন সিচুয়েশন কুড বি মাচ ওয়ার্স দ্যান হোয়াট উই আর সিইং অর হোয়াট উই আর অ্যান্টিসিপেটিং। সো এই জিনিসটাকে দুষ্টু এবং ভালো গরুর মধ্যে ওই এটা ক্লারিফিকেশনটা করে, এবং সে এক একজনের জন্য এক একটা হওয়া উচিত, সবার জন্য একটা ওয়ান সাইজ ফিটস অলটা করে দিলে কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে খুব আরো খারাপ সময় আমাদের সামনে অপেক্ষা করছে। সেলিম ভাই, রাহেল যেটা বললো তো মানে ডিপ্লোম্যাটিক্যালি বলেছে অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আমি যেটা ফ্র্যাঙ্কলি যেটা এখানে দুষ্টের লালন আর সৃষ্টের দমন এই ধরনের একটা গভর্নেন্স সিস্টেম চলছে, এবং তার মধ্যে রেগুলেটরি ফরবিয়ারেন্সের এটা তো ইন্টেনশনটা ভালো, কিন্তু এই ভালো ইন্টেনশনের মিসইউজ হচ্ছে, হবে, রাঘবরা এটার সুযোগ নেবে। এখানে কি ধরনের সংস্কার আপনারা এখন চান? যদি সংস্কার না হয়, আইনি কাঠামো যদি প্রয়োগ করা না যায়, যেটা আছে সেটা প্রয়োগ করা এবং যে ফাঁকফোকরগুলি আছে সেগুলি বন্ধ করা। অর্থমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছিলেন শুরু থেকে বলছিলেন যে আমরা ব্যাংকিং কোম্পানিজ আইনের ফাঁকফোকরগুলি বন্ধ করব, অনেক ব্যাংকরাপসি আইনকে ফিক্স করব। একটা ড্রাফটও দেখেছি, ওয়েবসাইটে আছে, করোনার পরে ওটা আর কেউ অ্যাটেনশন দেয়নি। কিন্তু এখন আপনাকে যদি জিজ্ঞেস করা যে স্পেসিফিক্যালি একটা দুটা তিনটা কাজ যেটা এই রাহেল যে সমস্যাগুলোর কথা বলেছে এর মধ্যে টিকে থাকতে হলে তো এই ধরনের বিহেভিয়ারকে আমাদের বন্ধ করতে হবে, কি করলে বা কি করা সম্ভব? প্রথমে জাহেদ ভাই আমি শুরু করব এই ব্যাপার নিয়ে। ফারুক ভাইও কথা বলেছেন আগে, কিন্তু আমার একটু না বললেই নয়। এই যে 9% লেন্ডিং ক্যাপ যে রিস্ট্রিকশন, আমি শুরুতে আপনাকে বলেছি ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য ব্যাংকিং সেক্টর রিমেইন স্ট্রং অ্যান্ড ভাইব্রেন্ট। ফ্রি মার্কেট ইকোনমিতে যখনই আপনি আর্টিফিশিয়াল কোনো প্রাইসিং নিয়ে আসেন, whether it is in the banking sector, whether it's in the capital markets, the stock exchange, there will be negative implications. এটা আমরা সকলে জানি, এবং ব্যাংকিং খাতে এই যে 9% ইন্টারেস্ট রেট এরকম আর্টিফিশিয়াল ক্যাপ আনলে কি হতে পারে, এটা তো গত 30 বছর 40 বছর ধরে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য একাডেমিক অ্যানালিসিস থেকে দেখানো হয়েছে। আপনারা তো এগুলো আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানবেন। আমার খেয়াল আছে কয়েকদিন আগেও আপনার একটা আর্টিকেলও পড়েছিলাম, কোথায় যেন আমার খেয়াল ঠিক পড়ছে না বাংলায়, এনিওয়ে। বাট আপনারা সকলে জানেন যে লেটেস্ট যেটা উদাহরণ কেনিয়ায় 3-4 বছর আগে কি হয়েছিল, এবং পার্লামেন্ট হ্যাড টু রোল ব্যাক ফ্রম হোয়াট দে হ্যাড ডান আর্লিয়ার, বিকজ আর এই পার্টিকুলার মুহূর্তে the 9% lending cap actually for the corporate and commercial clients in a pandemic situation will give short-term benefits. Actually, that is beneficial to them, but certainly not in the medium term, because in the medium term what will happen is private sector credit will start shrinking. Guaranteed that will happen by the end of this year and going forward even more so, because there is no risk premium, there is no recovery of operational costs. বাংলাদেশে তো জানেন না বিভিন্ন রকম ফিতেও রিস্ট্রিকশন আছে। ওই যে ফারুক ভাই যেটা বললেন না, ফিও রিকভার করতে পারে, মানে ব্যাংক একটা এতিমখানা বানিয়ে দেওয়া হচ্ছে, কোন রকম ফি চার্জ করতে পারবেন না, রেটও নির্ধারণ করা হয়ে গেছে, এখন আপনি লোন দেন। তো what will happen in the medium term
our economy, our businesses will be impacted because banks will shy away from lending money. As far as the retail and SME sectors are concerned, আমি এর আগেও বলেছি, they will die off in less than 1 year. Because it is impossible to lend successfully at a on a commercial basis to a retail client 2 lakh taka, 5 lakh taka, or a small SME client 7-8 lakh taka, 10 lakh taka at 9% and recover all your cost of operations, risk premium as well. It is impossible. কাজে ওই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে। এবং এখানে আরেকটা কথা বলি, যারা মনে করেন যে রিটেল ইজ কমপ্লিটলি আনপ্রোডাক্টিভ, আমি যদি আজকে আপনাকে লোন না দিই, আপনি ওয়ালটনের ফ্রিজ কিনবেন কি করে? আমি তো একদিকে ওয়ালটনকে লোন দিচ্ছি ফ্রিজ বানাতে, কিন্তু যে ফ্রিজটা বানাবে ওই ফ্রিজটা যখন গ্রাহক কিনতে যাবে তাকে লোন দিতে পারবো না, তাহলে কিনবে কে? ওয়ালটনের যে আউটপুট এটা কিনবে কে? If you look at the US, 85% of their economy is based on domestic consumption, on retail. To consider retail an unimportant segment in today's world in a developing economy like Bangladesh is a complete catastrophe. ওই যে রাহেল একটু আগে বললো, আপনি স্কোয়ার ফার্মাসিউটিক্যালকে 8% 9% লোন দেবেন, আর আমি 2 লাখ টাকার একটা ক্রেডিট কার্ডও লোন দেবো 8% 9%। আমি তো আমার কটেজ মাইক্রো স্মল বিজনেস আসলামই না, এখন আসি। প্রত্যেক সপ্তাহে গিয়ে তার দোকান থেকে টাকা তুলে এনে আমার কিস্তি জমা দিতে হয়, 5 বার 6 বার তাকে ভিজিট করতে হয়। আমার ট্রানজ্যাকশনাল কস্ট কি একটা কটেজ মাইক্রো স্মল বিজনেস ম্যানেজ করা, মেনটেন করা? Even at the best of times it was 85% cost income ratio, আজকে সেটা 140% cost income ratio হয়ে গেছে। ব্যাংকের আমাদের কাস্টমার পোর্টফোলিও 47% হচ্ছে SME, which is close to 15,000-16,000 crore টাকা. It is a complete loss business. আমরা কিন্তু অনেক সব ABB থেকে মিলে আমরা গভর্নর স্যারকে, ডিজি স্যারকে এবং অন্যান্য ওনাদের সিনিয়র অফিসিয়ালদেরকে সপ্তাহখানেক আগেও একটা মিটিং এ এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। ওনারা কিন্তু আমাদেরকে বলেছেন আপনারা একটু ধৈর্য ধরেন, মাস 6 মধ্যে আমরা কিছু রিল্যাক্সেশন, কিছু এক্সেম্পশন আনতে চেষ্টা করব ফর রিটেল এন্ড কটেজ মাইক্রো স্মল। এটা যদি না হয় জাহেদ ভাই, এই দুটো ব্যবসা সম্পূর্ণ মরে যাবে 6 মাস 1 বছরের মধ্যে, এটা কেউ করতে পারবে না। এবং 9% ক্যাপটাও যদি কন্টিনিউ করা হয় বেশি দিন, ধরলাম 6 মাস 1 বছর হলো, কিন্তু এটা যদি এখন কন্টিনিউ করা হয় আপনি দেখবেন এটা ওভারঅল ক্ষতি হবে দেশে। So forgetting that, now moving to what you referred to, forbearance. Actually Rahel কিন্তু বলেছে যে forbearance for this year, for the COVID situation, is actually well articulated and agreed to by even international IFRS. আপনি খেয়াল করবেন IFRS 9 আর COVID-19 রিলেটেড তারা যে গাইডেন্স নোট দিয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে তারা যে আগের গতানুগতিক আপনার ব্যাংক লোন ক্লাসিফিকেশন এবং লোন প্রভিশনিং স্ট্যান্ডার্ড ইউজ করে এখন কিন্তু লোন ইম্পেয়ারমেন্ট করা উচিত হবে না। You must find different ways of doing it. Now, yes, our central bank have given us the opportunity 3 মাস 6 মাস extension right up to September. আপনি ঠিকই বলেছেন, হয়তোবা this may be extended. We hope this will be on a banker customer based relationship basis alone. We hope that the CIB will be allowed to start operating by that time too. At the same time, এটা কিন্তু is a completely unusual situation. 100 বছর এরকম প্যান্ডেমিক হয়নি। কাজে আমার মনে হয় বছরের শেষে যে any financial institution should seriously consider making a large general provision using existing mechanics to determine what is a bad debt and what is not may not be the right way to go about it. So, for example, I know on BRAC Bank's board, আমাদের বোর্ডে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং our kind of board will probably come out with a large provision by the end of the year. Among all the international analysts and credit rating agencies, they would welcome that kind of support.
কিন্তু for us to think at the end of the year যে যেহেতু আমাদের সেন্ট্রাল ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাড ডেট হয় না, কাজে কোনো লোন প্রোভাইড করতে হবে না, কাউকে ডাউনগ্রেড করতে হবে না, কাজে মাই বুক ইজ ফাইন। 21 আর 22 তো আসল সিচুয়েশনটা বের হবে, এবং ব্যাংকিং সেক্টর বাংলাদেশ শুড বি রেডি ফর 21 and 22 by making large provisions in the year 2020 itself. This is our feeling. থ্যাংক ইউ সেলিম ভাই। জেবুন্নেসা আলো, আপনার কি কোনো কিছু আছে? আমরা এখন মনিটারি পলিসি নিয়ে কথা বলি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা শেষে মনিটারি পলিসির দিকে যাই। ফারুক ভাই, মনিটারি পলিসির ক্ষেত্রে তো খুব বেশি ফ্লেক্সিবিলিটি আছে বলে আমার মনে হয় না। একদিকে যেমন সরকার বাজেটে একটা বড় ঋণ গ্রহণের টার্গেট দিয়ে দিয়েছেন 84,000 কোটি টাকার বেশি, এবং বছর শেষে এটার পরিমাণ আরো অনেক বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। এইটা ব্যাংকিং সেক্টরের জন্য কি অপরচুনিটি হবে একটা, যেখানে আপনারা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারছেন? গভর্নমেন্ট বন্ড বিলস, এই 2 বছরের বন্ডেই তো আমি দেখলাম এখন প্রায় 8% কাছাকাছি সুদ দেওয়া হচ্ছে। কিন্তু মনিটারি পলিসিতে শুধু মুদ্রা সরবরাহ কত হবে, নেট ফরেন অ্যাসেট কত বাড়বে, পাবলিক প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কত হবে, 16.7% ক্রেডিট গ্রোথের টার্গেট ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ককে দেয়া আছে। এখন আপনারা এই ছাড়াও রেগুলেটরি রিফর্ম, বিশেষ করে আপনারা সবাই একটা ব্যাপারে আমি দেখলাম ঐক্যমত আছে, এবং আমার মনে হয় না ইকোনমিস্টরা আপনাদের সাথে মোটেও দ্বিমত করবেন যে এই সিঙ্গল ইন্টারেস্ট রেট 9% রেট ফর এভরিওয়ান, এই জায়গা থেকে আমাদের বের হতেই হবে। সেটা যত তাড়াতাড়ি আমরা বের হতে পারি ততই মঙ্গলজনক। এটাকে রিস্কের সাথে লিংক করতে হবে। তো হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ফারুক ভাই? থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে মনিটারি পলিসির ব্যাপারে কিন্তু আমরাই শ্রোতা থাকবো, বিকজ এটা ইকোনমিস্টদের ব্যাপার। যদি ব্যাংক নিয়ে ডিল করে, মানে মুদ্রানীতিটাই হচ্ছে পুরোপুরি একটা ইকোনমিক একটা এক্সারসাইজ। শুধুমাত্র একটি কথা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটি ফিক্সড ইন্টারেস্টেড রেজিমে মনিটারি পলিসির খুব বেশি এফেক্টিভনেস থাকে না, এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, সুতরাং মনিটারি পলিসি উইল বিকাম সিম্পল মনিটারি পলিসি, যেটা প্রতি বছর করতে হবে বলে করা হবে, কিন্তু যেখানে সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে সেখানে এই যে মনিটারি পলিসিতে যে টুলসটা ব্যবহার করা হয় সেই টুলসটা ব্যবহার করার কোনো স্কোপ থাকবে না বলে মনিটারি পলিসি উইল বিকাম সিম্পলি এন্ড এটা আনুষ্ঠানিকতা মাত্র মধ্যেই থাকবে। সামান্য কিছু নীতি নির্ধারণ হতে পাওয়া যাবে, এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় সেলিম ভাই যেটা খুব চমৎকার কথা বলেছেন, আমি ওনার সাথে একটু করতে চাই, অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে রিটেলের বিষয়ে যেটা বলছিলেন, অফকোর্স আমি তার সাথে পুরোপুরি একমত যে রিটেল যদি না থাকে তাহলে কিন্তু লার্জরা তো টিকবে না, কিন্তু তাদের মার্কেটে রিটেলের উপর নির্ভরশীল। কিন্তু আমাকে যদি 9% রিটেলে দিতে বলে আমি দিব না, সুতরাং রিটেল উইল বি সাফারার ফর দিস থিং। এটা কিন্তু রিটেলের ক্ষতি করা হলো, কিন্তু লার্জের সাথে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সাথে রিটেলের ক্ষতিও করা হলো। এক নম্বর কথা হচ্ছে যে এই অবস্থাতে যখন আমাকে বলা হচ্ছে তুমি এর বেশি ইন্টারেস্ট নিতে পারবে না, আই উইল বি মোর ইনক্লাইন্ড টু কিপ দ্য মানি ইন গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, যেখান থেকে আমার ইনকাম আসবে, আমার কিছু ট্যাক্স বেনিফিটও পাওয়া যাবে, সেখানে রিস্ক ফ্রি। সুতরাং যেখানে আমার ক্লাসিফিকেশন কোনো কারণ নেই, সেখানে আমার কোনো প্রভিশন রাখতে হবে না, কিছু রাখতে হবে না, উইল বি মোর কমফোর্টেবল টু কিপ দেয়ার, এবং আমার ট্রেজারি উইল বি আর্নিং মাচ মোর দেন দ্য ক্রেডিট আমার বিজনেস যেটা আর্ন করবে। সুতরাং এটা হচ্ছে আমার কথা। মনিটারি পলিসির ব্যাপারে আমরা উইল বি রাদার লিসেনিং, আই উইল বি রাদার লিসেনিং টু। আচ্ছা ফারুক ভাইয়ের কাছে একটা ছোট প্রশ্ন, আমি একটু কারেন্ট সিচুয়েশনটা জানতে চাই যে গত 3 মাসে আপনারা কনজিউমার লোন কেমন দিচ্ছেন? এটা কি অলমোস্ট বন্ধ হয়ে আছে? হোম লোন এবং কনজিউমার লোনের স্ট্যাটাসটা কি রকম? হ্যাঁ, আমি যদি আগের সাথে তুলনা করে এটাকে আমি বন্ধই বলবো, 1-2 টাকার কিছু বলা যায় না। আমি মাসে 5টা-10টা দিলে এটাকে আমি বন্ধই তো বলবো, আমি জিরো তো বলছি না, বাট ইট ইজ ভার্চুয়ালি বন্ধ। হ্যাঁ রাহেল, এখানে আসলে খুব একটা বলার কিছু নেই, বিকজ ফারুক ভাই has summed it up very nicely. I mean, in a capped interest rate regime, monetary policy will just be a decorum to maintain. আর ব্যাংকিং ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি বারবার যেটা বলছি যে যেহেতু এখন কাঁধে জোয়াল, সো আমাদের পক্ষে এখন ওই স্বাভাবিকভাবেই আমরা উৎসাহিত বোধ করব না এই সমস্ত জায়গাগুলোতে খুব একটা বেশি মাত্রায় কোনো কিছু করবার জন্য।
আমরা ন্যাচারালি রিস্ক ফ্রি এলিমেন্ট আছে আমার ট্রেজারি বিলস এন্ড বন্ডসে ইনভেস্ট করা, এন্ড যেখানে সরকারের ক্ষুধা আছে সরকারও এটা বন্ধ করবেন না, এটা তো বোঝাই যাচ্ছে যে ওনাদের তরফ থেকেও এটার ইয়ে সবসময় বাড়তে থাকবে ভলিউমটা। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় সব ব্যাংকই ওই জায়গাটাতেই ভিড় জমাবে বেশি। সো এই ক্ষেত্রে কিভাবে জিনিসটাকে চাঙ্গা করা হবে বা মুদ্রানীতির ভেতর দিয়ে ওনারা কিভাবে আভ্যন্তরীণ অর্থনীতির চালিকা শক্তিগুলোকে চাঙ্গা করার ব্যাপারে যেই নিয়ামকগুলো সেগুলোকে কতখানি ওনারা কাজে লাগাবেন বা কি করবেন সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। আর এই ব্যাপারে তো আপনি নিজেই বলেছেন যে ঐকমত্য আপনাদের সঙ্গে আমাদের বা সবারই এখানে ইন্ডাস্ট্রিতে যারা আছেন ইকোসিস্টেমে, যে এইটা সেলিম ভাই হ্যাজ অ্যাবসলিউটলি স্পেসিফাইড ইট যে খুব বেশি হলে 6 মাস থেকে 1 বছর এর মধ্যে এই দুটো সেগমেন্ট বিজনেস ভার্টিক্যাল উইথ জাস্ট ন্যাচারাল ডেথে চলে যাবে। বিকজ আমরা কেউই এনকারেজ ফিল করবো না যে আমার অ্যাকুইজিশন কস্ট এবং মেইনটেনেন্স কস্ট যেটা হয় সেটার থেকে মানে তার থেকে অনেক নিচে আমি লেন্ডিং রেট নিয়ে আমিও ব্যবসা করব। তো আমার জন্য আগ্রহটা অনেকাংশে কমে যাবে। তার উপরে তো কোভিড আছেই, সেটা আমি একটু আগে বলেছি, কোভিডের কারণে তো এই ব্যবসাগুলো এমনিতেও ক্ষতিগ্রস্ত। তো সেই জায়গাটাতে তো আমার রিস্কের সাইডটা তো রয়েই যাচ্ছে। সেলিম ভাই, আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে এই যে সরকারি ঋণ যে বড় একটা টার্গেট আছে, প্রাইভেট ক্রেডিট ফ্লোর সাপ্লাই এর কোনো ইমপ্যাক্ট হবে, মানে আপনাদের কোনো লিকুইডিটির উপরে কোনো প্রেসার আসতে পারে? না, লিকুইডিটি যথেষ্ট দিয়েছে, কেননা বাংলাদেশ ব্যাংকও they are pursuing a expansionary monetary policy which is very very right. ওর এই CRR ও আমার মনে কত 4-এ নামিয়েছেন, বোধহয় 5, 5.5 ছিল এরকম। রিপো রেটও প্রায় 70-75 বিপস কমিয়ে দেওয়া হয়েছে। অনেক রকম রিফাইন্যান্স স্কিম দিয়েছে, যথাসম্ভব তারা কিন্তু সেন্ট্রাল ব্যাংক সাহায্য করছে এবং প্রচুর লিকুইডিটি পাম্প ইন করেছে, which is the right thing to do. As far as the fiscal policies budget is concerned, আপনারা তো আমাদের চেয়ে অনেক ভালো বুঝবেন, তবে আমরা যেটুকু বুঝতে পারি ওই যে রেভিনিউ টার্গেটটা, এটা বোধহয় একটা স্বপ্ন আর কিছু না, এটা করা কি সম্ভব হবে বলে আমরা মনে করি না। আমরা এটা মনে করি যে yes, the government should borrow, এই বিশেষ করে কোভিড এই প্যান্ডেমিকের কারণে। আমার যতটুকু জানি এখন আমার জিডিপি টু ডেট রেশিও বোধহয় 40-এর নিচে বা 40-এর মতোই। তো এটা তো এমন বেশি কিছু না, অন্যান্য অনেক দেশ আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি এর চেয়ে অনেক অনেক বেশি গেছে, এবং উন্নত দেশগুলো তো এর 100-150% উপরে যায়, কিছু নাই। কাজে এই বড় করতেই হবে। আমাদের ডেফিসিট কোথায়, বোধহয় বাজেট ডেফিসিট বোধহয় 6% এরকম কিছু একটা, আমার যতটুকু খেয়াল ছিল 5. কাজে ওই টার্গেট 6%। আমাদের স্কোপ আছে ফর দ্য গভর্নমেন্ট টু বড়। আমার মনে হয় দে শুড, বিকজ টাকা ঢালতে হবে অর্থনীতিতে, ডোমেস্টিক কনজাম্পশন মাস্ট বি ইনক্রিজ, পিপল মাস্ট হ্যাভ মানি ইন দেয়ার হ্যান্ডস উইচ দে ক্যান গো অ্যান্ড স্পেন্ড। সেটা রেস্টুরেন্টে হোক, কাপড় চোপড় কেনা হোক, ইলেকট্রনিক্স কেনা হোক, কিন্তু মার্কেটিং এ খরচ যেন করতে পারে। এই খরচের চাবিকাঠিটা যদি না চলে, আমাদের কিন্তু ডোমেস্টিক, আমরা মাঝে মধ্যে ওভার ফোকাসড হয়ে যায় অন এক্সপোর্ট। Let's not forget our domestic economy is also quite large now. Bangladesh is not what it was 50-20 years ago. আমাদের ডোমেস্টিক এবং ডোমেস্টিক মার্কেটকে সার্ভ করার জন্য বড় বড় কংগ্লোমারেট আছে এখন কিন্তু বাংলাদেশে। আমরা সারাক্ষণ শুধু আরএমজির উপরে পিছনে তাকিয়ে থাকি যে ওরা এক্সপোর্ট করবে, বাট এর বাইরে তো বিরাট বিরাট সেক্টর আছে। চিন্তা করেন আমাদের এই হোয়াইট গুডস সেক্টর, আমাদের চিন্তা করেন আমাদের এই যে রিয়েল এস্টেট সেক্টর, দিস আর জাইগ্যান্টিক সেক্টরস টু। কাজেই domestic economy has to be made more vibrant, and I think the government is doing the right thing. এখন আপনারা তো ভালো বোঝেন, ওই যে সবসময় একটা ডিবেট হয় না ওই এডিপি কম্পোজিশন নিয়ে, অ্যালোকেশন নিয়ে, কতটুকু অপারেশনাল, কতটুকু ক্যাপেক্স, এইগুলো আপনারা ভালো বুঝবেন। বাট ওই 16% private sector credit, that is hard to believe that can be achieved.
বিশেষ করে in the current framework. I must come back to the fact that this 9% rate cap and how it will negatively impact the entire economy. পৃথিবীর কয়টা দেশে আজকে আপনি ঘুরে ঘুরে দেখলে 200-250টা দেশের মধ্যে একটা ইন্টারেস্ট ক্যাপ আছে দেখবেন, কোথাও নেই। The concept of you bringing down interest rates is very good, but that should be done through your free market dynamics, through your bank rate, reference rate, through your liquidity and other tools, not through artificial pricing. Artificial pricing করে কোথাও এটা successfully roll out করা যায়নি, এবং এটা তো গত 30-40 বছরে এত দেশে যখন দেখেছি যে কার্যকরী হয়, কেন আমরা বাংলাদেশে এইভাবে চালু করব? আমার রিকোয়েস্ট থাকবে আমাদের অথরিটিজ এর কাছে, যেটা রাহেলও বললেন, যে এই বিশেষ করে কটেজ, মাইক্রো, স্মল আর রিটেলে ছাড় দেওয়ার জন্য, এবং এই কর্পোরেট কমার্শিয়াল লেন্ডিং এর 9% রেটটা 1-1.5 বছরের পরে যেন এটা আর না থাকে। এটা চালু থাকলে প্রবলেম হবে। এবং সবচেয়ে বড় কথাটা, আমাদের ব্যাংকিং সেক্টরে যে রিফর্ম গুলো দরকার, এইগুলো যেন ওনারা সত্যি নিয়ে আসে, তা না হলে কিন্তু উই আর হেডিং ফর এ বিগ ডিজাস্টার। মাসখানেক আগে আমাদের এবিবির চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের দেশের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, উনি বলেছিলেন যে গুড গভর্নেন্স। এনপিএ ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, এটা ইজ দ্য আউটকাম অফ ল্যাক অফ গভর্নেন্স, এবং আওয়ার ইনএবিলিটি to bring money back from defaulters because of the regulatory and legal framework related vulnerabilities. This is really impacting the banking sector very, very badly, and that will flow on to other sectors too. একটু অ্যাড করে জাহিদ ভাই, এই সেলিম ভাই একটা খুব চমৎকার কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমরা শুধু এক্সপোর্ট মার্কেটের দিকে তাকিয়ে থাকি। আমাদের ডোমেস্টিক মার্কেটে আমরা 16-17 কোটি মানুষের জন্য যদি আমরা তাদের টোটাল নিডটা যদি আমরা জেনারেট করতে পারি, দ্যাট উইল অটোমেটিক্যালি গিভ এ বুস্ট টু আওয়ার জিডিপি। আমাদের জিডিপির যে বয়ান্সি, সেটা কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেট দিয়ে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জিডিপি কিন্তু গ্রোথ কিন্তু আমরা এনশিওর অলওয়েজ করতে পারি। এবং এটিকে যদি সমুন্নত রাখা যায়, 16-17 কোটি লোকের ডিমান্ডের তৈরি জিনিসপত্র যদি আমরা উইদিন ইকোনমি করতে পারি, মাই জিডিপি's growth will be ensured up to a certain extent. এটা আমি বলতে চাই। থ্যাংক ইউ। এই যে সেলিম ভাই বললেন যে ডোমেস্টিক কনজাম্পশনটাকে বুস্ট করা এখন আমাদের সবচেয়ে জরুরি। এখন একই সাথে আপনার ইন্টারেস্ট রেট আমরা ক্যাপ দিয়ে রাখলাম, আবার ডোমেস্টিক কনজাম্পশনও বুস্ট করতে চাই, সেইটা কিভাবে এটা ব্যালেন্স করে মনিটারি পলিসিতে কোনো কিছু আনতে পারে, বা এটা কতটুকু চ্যালেঞ্জিং হবে, বা বাংলাদেশ ব্যাংক কি করতে পারে এই দুটো জিনিসকে ব্যালেন্স করে কনজাম্পশনকে, মানুষের হাতে যে টাকা দিবে কিভাবে দিবে, তাহলে যদি আপনারা যদি কনজিউমার লেন্ডিং না করতে চান, তারপর ইন্টারেস্ট রেট ক্যাপ রেখে দিব, ব্যাংক তো লস করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আসলে মনিটারি পলিসিতে কি ধরনের ভূমিকা রাখতে পারে, যেটা আপনি বলছিলেন যে কনজাম্পশন বাড়াতে হবে, মানুষের হাতে টাকা দিতে হবে, সেটা ওয়ে আউট কি হইতে পারে? আমি তো মনে করি যে এই সমস্ত এরকম রেট ক্যাপ যেখানে পৃথিবীর কোথাও চালু হয়নি, এই রেট ক্যাপ নিয়ে আবার বিশেষ করে অন্য দুটো সেক্টর, রিটেল এবং এসএমই সেক্টরের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া দরকার। এই ছাড় ছাড়া, হ্যাঁ, আপাতত হয়তো বড় কর্পোরেট কমার্শিয়াল ব্যবসায় বিজনেসে এটা চালু থাকুক 1 বছর 1.5 বছর, কিন্তু রিটেল এবং কটেজ, মাইক্রো, স্মলে যদি কোনো ছাড় না দেওয়া হয়, কোনো এক্সেমশন, কোনো রিল্যাক্সেশন না দেওয়া হয়, ওই ব্যবসাগুলো চালু হবে না। ব্যবসাগুলো ক্রমাগত ছোট হতে থাকবে এবং সেই ইম্প্যাক্টটা বাকি সবকিছুর উপরে পড়বে। জেবুন্নেসা আলো, আমি খালি ওনার সাথে একটু যোগ করতে চাই যে প্রথম দিকে আমাদের ফারুক ভাই যেটা বলেছিলেন যে এটা ভুলে গেলে চলবে না, যে বর্তমানে প্যান্ডেমিক সিচুয়েশনে কনস্ট্রেন্টটা তো দুই দিক থেকে, একটা হলো ডিমান্ড সাইডে কনস্ট্রেন্ট সৃষ্টি হয়েছে, বেকারত্ব বেড়েছে, আয় কমেছে, অন্যদিকে সাপ্লাই সাইডেও একটা কনস্ট্রেন্ট আছে। কাজে এখানে সেলিম ভাই যেটা বলার চেষ্টা করছেন এটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি মনিটারি এক্সপানশন করতে পারেন, সেটা এই বর্তমানে সিচুয়েশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এটা কতটা ইফেক্টিভ হবে সেটা তো নির্ভর করবে আপনার ওই এক্সপানশনটা কোথায় যাচ্ছে।
এখন যদি এই ইন্টারেস্ট রেট ক্যাপের কারণে ক্ষুদ্র কটেজ ইন্ডাস্ট্রিজ, মাইক্রো ইন্ডাস্ট্রিজ এরা যদি ক্রেডিট স্টার্ভ থেকে যায় এবং এরা এক্সিস্টেন্স থাকাটাই কষ্টকর হয়ে যায়, তাহলে তো ওই এক্সপানশন উইল নট ইনক্রিজ প্রোডাকশন। তখন ডিমান্ড ইনক্রিজ করলে আমাদের কোনো ধরনের ইনফ্লেশনারি রিস্ক বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইনস্টেবিলিটি এই ধরনের কিছু ম্যাক্রো ইকোনমিক রিস্ক তৈরি হতে পারে। আমি আলোচনার এখন শেষ টানছি। এখন যেটা দেখছি যে সবাই একমত যে ডিপার প্রবলেম গুলো অ্যাড্রেস করতে হবে। গভর্নেন্সে যে কথাটা বলেছেন, এখানে এনপিএল ব্যাংকিং ব্যবসার টাকা দিয়ে টাকা যদি ফেরত না আসে নিয়মিত ভাবে এবং এভাবে অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে নন পারফরমেন্স, তাহলে তো এটাকে এই হৃদপিণ্ডটাকে বাঁচিয়ে রাখা আপনি যতই লাইফ সাপোর্ট দেন এটা বেঁচে থাকবে না। আর ইমিডিয়েটলি যেটা আমরা আশা করতে পারি আগামী অ্যাটলিস্ট কিছু দিক নির্দেশনা হয়তো পাবো যে এই ফিক্সড ইন্টারেস্ট রেট ফর অল 9%, এখানে কিভাবে আমরা ফ্লেক্সিবিলিটিটা বাড়াতে পারি। আই হোপ এই বাংলাদেশ ব্যাংকের মনিটরি স্টেটমেন্টে তার কিছু ইন্ডিকেশনস দেয়া হবে। আপনাদের কারো যদি কোনো শেষ বক্তব্য থাকে প্লিজ যোগ করতে পারেন। দেখেন, ব্যাংকিং সেক্টরটা এটাকে এতিমখানা বলে যদি আপনি মনে করেন, banking sector cannot be a non-profit organization. It has to be commercially viable profit organization. It is a publicly listed entity. It must generate appropriate return on asset, return on equity. তখনই একটা ব্যাংক সচল হবে, ভাইব্রেন্ট হবে। কিন্তু আপনি যখন ওই ব্যাংকের পায়ে সকাল বিকাল কুড়াল দিয়ে মারবেন, ওই ব্যাংকটা চলে গেলে, ওই ব্যাংকটা পড়ে গেলে এভরি সেক্টর ইন ইয়োর ইকোনমি ইজ গোইং টু বি ইম্প্যাক্টেড। এই কথাটা আমরা কেন বুঝতে পারি না? ব্যাংকিং সেক্টরকে আজকে যদি আপনি প্রাইভেট ব্যাংকিং সেক্টর দেখেন তো 25-30 বছরে এই দেশটাকে এই যে উপরে উঠে গেছে, আমাদের দেশের যে অর্থনৈতিক যে সাফল্য আমরা অ্যাচিভ করেছি, এটার পিছনে কিন্তু ব্যাংকিং সেক্টর একটা ভালো কন্ট্রিবিউশন দিয়েছে। চিন্তা করেন তো 40 বছর আগে ছিল শুধু এই সরকারি ব্যাংকগুলো, আজকে যদি শুধু সরকারি ব্যাংক থাকতো আমাদের দেশে, এই দেশের কি অবস্থা হতো? দেখেন এই যে উদ্যোক্তারা, এই যে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো কিভাবে এসে তারা কিভাবে পুরো অর্থনীতিকে কিভাবে তারা একটা মানে চালু করে দিয়ে গেছে, এই কথাটা ভোলা যাবে না। ডু নো হার্ম। আপনি যদি আমাকে ভালো না করতে পারেন অন্তত খারাপটা করেন না। আমরা এর আগে তো একটা ফ্লেক্সিবল ইন্টারেস্ট রেট রেজিমের মধ্যে দিয়ে উই হ্যাভ অ্যাচিভড সো মাচ। ব্যাংকিং সেক্টরে ক্রেডিট বিভিন্ন খাতে গেছে, আপনার কনজিউমার স্পেন্ডিং ফাইন্যান্স হয়েছে, ম্যানুফ্যাকচারিং ফাইন্যান্স হয়েছে, এগ্রিকালচার ফাইন্যান্স হয়েছে, ট্রেড ফাইন্যান্স হয়েছে। তার মধ্যে what problem were we trying to fix by setting this 9% interest rate across the board? ভাই আমি একটু জাস্ট আপনার এই কথাটার সাথে একটু অ্যাড করি যে 2016-17 ইন্টারেস্ট রেট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 7-8% লার্জ কর্পোরেট কে লেন্ড করেছে। এক্স্যাক্টলি, এইটা ঠিক। কাউকে বলে দিতে হয়নি, কিছু করতে হয়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে আজকে আমরা 9% লেন্ডিং ক্যাপ করছি, এটা হয়তো 12-13 ছিল, সেখান থেকে আমরা 9-তে আনলাম, অনেক ক্ষেত্রে 11 হয়তো ছিল। একটা কোম্পানির, একটা লার্জ কর্পোরেটের ব্যালেন্স শিটের ইনকাম স্টেটমেন্টে এই 200 বিপস এর ডিফারেন্সটা তার কস্টে কতখানি ইম্প্যাক্ট করে সেটা যদি আমি দেখি, এবং একটা কোম্পানির সাপ্লাই চেইন লজিস্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের যে লিমিটেশন বাংলাদেশে আছে, যে ঢাকা থেকে চিটাগং পোর্টে নেওয়া, পোর্টের কনজেশন এবং সেটা এক্সপোর্ট করা, এখানে ওনার যে সিস্টেম লস, সেটাতে ওনার কতখানি ইম্প্যাক্ট হয়, এই দুটোকে যদি আমরা ইকোনমিক ভ্যালুতে আমরা যদি আপনার কম্প্যারিজন করি, আমার মনে হয় না এই 2% ইন্টারেস্ট রেটের কমিয়ে খুব একটা বাড়তি কোনো সাংঘাতিক রকমের লাভ হয়। আমাদের ফোকাস রাদার অন আ বিগার পিকচার। আমাদের ফোকাস হওয়ার কথা যে আমি চিটাগং এর হাইওয়েকে কত বেশি আরো 16 লেনের হাইওয়ে করতে পারি কিনা, আমি ইলেকট্রনিক ট্রেনে মাল পৌঁছাতে পারি কিনা, আমি পোর্টের কনজেশন করতে পারি কিনা। I need to encourage my business people by giving these things. আমার ওই জায়গাটাতে আমি কতখানি হেল্প করতে পারি। আমি ব্যাংকের উপরে কমিয়ে, ব্যাংকের ইন্টারেস্ট 2% কমিয়ে ব্যাংক থেকে শুষে নিয়ে আমি সব করে ফেললাম, তো ব্যাংক তো এখন ওই যে সেলিম ভাই, ফারুক ভাই যেটা বলছে যে গোল্ডেন গুজ উইল বি কিলড,
then who will be supplying the money or who will be working as the intermediary? আর আমানতকারীর 87% হচ্ছে এই ব্যাংকগুলোর টাকা। এখানে স্পন্সরদের টাকা যতখানি কাছে তার থেকে অনেক বেশি মাত্রায় টাকা আমানতকারী। এখন সাধারণ আমানতকারীকে আমরা ভুলে গেছি, আমরা শুধুমাত্র যারা ঋণ নেন সেইখানের গ্রাহক বান্ধব আমরা সমস্ত নীতিমালা করছি। এই জায়গাটা একটু মানে এইটা না দেখলে কোনো কিছুই। আজকে আমরা ফিক্সড ইন্টারেস্ট রেজিমের কথা বলছি, এক্স্যাক্টলি এটা যে আজকে আমাদের তো এক সময় এটা 7-8% নেমে এসেছিল, তখন তো কেউ নির্দেশ দেয়নি, মার্কেট ফোর্স করে ইন্টারেস্টকে নামিয়ে দিয়েছিল। আমি একটা কথা প্রায় সময় বলি, পুরা 2019 সাল বাংলাদেশে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া অনেক কাজই হয় না। পুরা 2019 সাল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চাওয়া সত্ত্বেও এটা কিন্তু কার্যকর হয়নি। একটি মাত্র নির্দেশ যেটা আমরা 19 সাল পর্যন্ত ব্যাংকগুলো কার্যকর করতে পারিনি, বিকজ ইট ইজ মার্কেট ড্রিভেন। আলটিমেটলি এটা হয়েছে, আমরা করেছি। কিন্তু কথা হচ্ছে আজকে বাংলাদেশের যে শিল্পায়ন, আমাদের যে ব্যবসা বাণিজ্য, সবকিছু কিন্তু আপনার ফ্লোটিং ইন্টারেস্ট রেট, ফ্রি ইন্টারেস্ট রেজিমে হয়েছে। আরেকটি কথা, ব্যাংকের কথা বলা হয়, আমি একটা কথা বলি, বাংলাদেশের যে শিল্পায়ন আজকে হচ্ছে, যেই লোন আমাদের দেওয়ার কথা নয়, দীর্ঘ মেয়াদী ঋণগুলো লং টার্ম আমরা দিয়েছি, এটা যাদের দেওয়ার কথা ছিল, শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, দে হ্যাভ মিজারেবলি ফেইলড। তারা ফেল করেছে বলে আমরা কমার্শিয়াল ব্যাংকগুলো, বিশেষ করে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, আমি বলবো যে আমরা বাংলাদেশের শিল্পায়নে যেটা করেছি সেটা কিন্তু ইন্টারেস্ট রেটে তখন কোনো ইন্টারেস্ট রেট ফ্রি ছিল, কিন্তু তারা করেছেন লাভজনক ভাবেই করেছেন। তখন যদি ইন্টারেস্ট রেট কোনো ফ্যাক্টর না হয়ে থাকে, হঠাৎ করে 2019 সালে কেন ফ্যাক্টর হয়ে পড়লো? এবং এটা সম্পূর্ণ ব্যবসায়ী শ্রেণীর দাবি ছিল নাকি মুষ্টিমেয় ব্যবসায়ী শ্রেণীর দাবি, সেটা তো খতিয়ে দেখতে হবে আমাদের, তাই না? এই প্রোগ্রামে পার্টিসিপেট করার পরে পুরো জিনিসটা সম্পর্কে আসলে ব্যাংকিং পয়েন্ট অফ ভিউ থেকে যে আসলে যে কত আমরা একটা রিস্কি সিচুয়েশনে আছি, এটা আমি নিজে এখানে না থাকলে এভাবে হয়তো পড়তাম না, এভাবে জিনিসটা অনুধাবন করতাম না। সো মানে আমার জন্য এটা দিস ওয়াজ ভেরি এনলাইটনিং। এটাই হলো আমার কনক্লুশন। সো টিবিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ফর এ এক্সেলেন্ট প্রোগ্রাম, এবং আমরা আশা করি ভবিষ্যতে আবার এই ধরনের ডায়লগে আমরা আবার বসবো, এবং আমরা অ্যাটলিস্ট আমাদের নিউজ পেপার থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে ব্যাংকিং খাতের সমস্যাগুলো আমরা টাইম টু টাইম ক্যাচ আপ করে নেশনকে জানাবো, যাতে একটা অপিনিয়ন তৈরি হয় এবং কোনো অ্যাকশন তৈরি হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।